সালাম তো দিয়ে আচ্ছা, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অন করে দিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা আবারও সাইদুল স্যার পেজে থেকে আমি আপনাদের মঈন ভাই, মঈন স্যার কিন্তু চলে এসেছি সাধারণ জ্ঞানের খুব ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে। এবং আমাদের সাথে আছে, আমার সাথে আছে আমার প্রিয় স্যার, আমার প্রিয় বড় ভাই, প্রিয় মেন্টর, অনুপ্রেরণার উৎস যাকে বলি আমরা, পাশাপাশি প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, সবকিছু। যাই হোক, তো সবকিছু মিলে আমাদের প্রিয় স্যার দিন স্যার আমাদের সাথে আছেন আমাকে মোটিভেট করার এই জন্য। যে স্যার একটু কথা বলি না? হ্যাঁ শিওর, অবশ্যই স্যার। বিষয় হচ্ছে যে আমি আর লাইভে না এসে পারলাম না, মানে আই কুড নট বাট কাম দ্য লাইভ উইথ মিস্টার কি বলবো, মানে নাম বলে মিস্টার গেছে। ফায়ার। মানে নাম তাকে কি নামে আমি সম্বোধন করব বুঝতে পারছি না। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি আসলে আমার লোভ সামলাতে পারলাম না যে এমন একজন মানুষের সাথে আমি আজকে একটু লাইভে যাব। মানে এটা আমি কিন্তু এতক্ষণ ক্লাস নিয়েছিলাম এবং ক্লাস নেওয়ার পরে আই ওয়াজ টায়ার্ড অলসো, বাট when Mr. Moin Khan, Moin sir is coming here and has come, then I could not bound and control myself. আমি আমাকে আসলে নিয়ন্ত্রণ করতে পারলাম না, যার কারণে আজকে আমার প্রিয় মানে সব থেকে কাছের মানুষ, ছোট মানুষ, এবং of course one of the skilled teachers in general knowledge all over the country, পুরো বাংলাদেশের ভিতরে আমি ব্যক্তিগতভাবে যে ক্লাসগুলো করেছি এবং আমাদের দেশের যে বড় বড় প্ল্যাটফর্মে কিন্তু আমি বিসিএস এর প্রি রিটার্নের জন্য পড়াশোনা করেছি এবং ক্লাস করেছি, অনেক স্বনামধন্য টিচারদের ক্লাস করেছি, কিন্তু মঈন স্যারের মতো এত সুন্দর করে এত জিকে পড়ানো মানুষ, এরকম কোয়ালিফাইড এবং কোয়ালিটি ক্লাস কন্ডাক্ট করা মানুষ খুবই রেয়ার, মানে নাই বললেই চলে। তো সেই জায়গা থেকে স্যার যখন আসলেন, তো আমার খুব মানে গর্ববোধ হচ্ছে যে আমার ভাই আমার সাথে আসছে, যার কারণে আমি আপনাদের সামনে আসলাম। অনেকদিন পরে আমাদের মঈন স্যার প্ল্যাটফর্মে এসেছেন। তো আপনারা সবাই কেমন আছেন? শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আপনারা সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী 1-1.5 ঘন্টা সময় ধরে আপনাদের সেই দক্ষ প্রিয় মানুষ, আমি এখন আমি আর শুনতে চাচ্ছি না, কারণটা হচ্ছে প্রশংসায় মানুষের অহংকার বাড়িয়ে দেয়, কিন্তু স্যারের প্রশংসা না। আমাদের দিন স্যার, দিন ভাই, আমরা যাই বলি না কেন, স্যার আমাকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আর স্যারের যে কথাগুলো, এগুলো সবসময় অনুপ্রেরণাদায়ক আমাদের সকলের জন্য। স্যার সবসময় একটু বাড়িয়ে প্রশংসা করে যেন আমরা বাড়িয়ে আমি কিছু বলি না, আমরা যেন মানে এগিয়ে যেতে পারি। ঠিক আছে স্যার, এই দেখেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর স্যারকে পেলাম, কেমন আছেন স্যার? আচ্ছা, কে কোথা থেকে যুক্ত হয়েছে সবাই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিতে হবে। আর আমি আজকে সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাতে হবে আপনাদের কাছ থেকে। The platform is yours. প্ল্যাটফর্ম এটা সাইদুল স্যারের প্ল্যাটফর্ম, এখনের জন্য আমি ক্লাস দিচ্ছি। ধন্যবাদ, আপনারা ক্লাস করেন। আপনারা কিন্তু যত as much as possible you have to learn from this storehouse of knowledge. Okay, so Mr. Moin sir, thank you. ধন্যবাদ স্যার। Enjoy the class. আসসালামু আলাইকুম। ক্লাস করেন সবাই। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদিও আপনার এত সুন্দর সুন্দর উপস্থাপনার সামনে আমি আমার যোগ্যতা খুবই ছোট বা কম, যাই হোক। তো আমাদের প্রিয় ভাই বোনরা, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আজকে আবার মঈন স্যারের ক্লাসে, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু জানান যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। পাশাপাশি সবাই একটু শেয়ার করে দিতে হবে আজকের ক্লাসটা। মিনিমাম না দুঃখিত, মিনিমাম 5টা করে শেয়ার করতে হবে, মিনিমাম সবাই। তাহলে 5টা করে শেয়ার করতে হবে। আমি দেখি একটু আমাদের সাথে কে কে যুক্ত আছেন। আমি দেখতে চাই আমাদের সাথে যুক্ত আছেন। শেয়ার ডান বলেছেন তাহমিনা মির্জা, ওকে। হ্যাঁ, শহীদ ইসলাম বলেছেন মঈন স্যারকে খুব মিস করছিলাম। আমি আপনাদের অনেক মিস করছিলাম। বেসিক্যালি আমি কিছু ব্যক্তিগত ঝামেলার কারণে আটকে ছিলাম, কিন্তু রেগুলার ক্লাসগুলো আপনারা অবশ্যই পাবেন, খুব শীঘ্রই পাবেন। আর আপনারা জানেন যে এখন যেহেতু অ্যাডমিশন সিজন চলছে, সারা বাংলাদেশে দৌড়ে দৌড়ে ক্লাস নেওয়ার যে একটা প্রবণতা বা একটা মজার সময় থাকে, তো এটাই কিছুদিন এনজয় করছিলাম। তো ইনশাল্লাহ আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোনদের সাথে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো আরো বেশি দীর্ঘ হবে, অনেক সূক্ষ্ম হবে, অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানান। পাশাপাশি আপনারা একটু কষ্ট করে জানিয়ে দেন যে আমার কথা এবং ভয়েস ক্লিয়ার আছে কিনা। আর আমার প্রিয় ভাই বোনেরা, যারা মঈন স্যারের ক্লাসগুলো পছন্দ করে, যারা এই সাইদুল স্যার এবং টিউটোরিয়াল পেজটাকে হোল্ড করে, যারা ভালোবাসে এই পরিবারটাকে, তারা প্রত্যেকেই অবশ্যই আজকে 5টা করে শেয়ার করতে হবে। আজকের ক্লাসটা কিন্তু ধামাকা ক্লাস হবে
এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব যেগুলো আপনারা সারা জীবন পড়ে আসতেছেন কিন্তু প্রতিবারই আপনারা ভুল করেন। ঠিক আছে, এমন জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে কথা হবে, খুবই দুর্দান্ত ক্লাস হবে ইনশাআল্লাহ। কে কে কোথা থেকে যুক্ত আছে আমি একটু আপনাদেরকে দেখতে চাই, কে কোথা থেকে যুক্ত আছে, শেয়ার করেছে আমাদের প্রিয় ভাই বোনরা কারা। আর অবশ্যই যারা যারা যুক্ত হচ্ছেন আপনাদের যে কমেন্ট আছে বা কমেন্টে আপনি যখন এরকম @ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কিন্তু হাইলাইট অপশন আসবে। হাইলাইট আপনি যদি হাইলাইট করে দেন, আপনার সকল ফ্রেন্ড সার্কেলরা, বন্ধু বান্ধব, যারা শুভাকাঙ্ক্ষী সবাই কিন্তু দেখতে পারবে আজকের ক্লাসটা। সবার কাছে একটু হাইলাইট করে দিতে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই। ভেরি গুড। ওকে, আমি একটু দেখি প্রথম থেকে কে কে যুক্ত হয়েছেন। আমি অনেকের নাম পড়তে পারছি। আমাদের সাথে আফরোজা আক্তার টিএন আছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমাদের সাথে মেঘবালিকা আছেন। সবাই আমরা কমেন্টটা পড়তে পড়তে একটু জমাতে সবাই খাতা কলম নিয়ে ফেলেন, কেমন? আমরা এখনই ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আর সবাই একটু শেয়ার করে দেন, হাইলাইট করে দেন খুব দ্রুত। সাইদ স্যার বলেছেন আপনার ক্লাস রেগুলার চাই। ইনশাআল্লাহ স্যার, অনেক অনেক ক্লাস হবে আমাদের, যেমনটা আমি আগেও খুব রেগুলার ওয়েতে ক্লাস নিতাম, আরো বেশি রেগুলার ওয়েতে, অ্যাগ্রেসিভ ওয়েতে ইনশাআল্লাহ ক্লাস পাবেন। ওকে, আমাদের সাথে স্নাতা যুক্ত হয়েছে, আমার সাথে যুক্ত হয়েছে সামি যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম সামি। চন্দন ঘোষ যুক্ত হয়েছে রাজশাহী থেকে। হবিগঞ্জ থেকে মুফতি আব্দুল কাদির সালেহি যুক্ত হয়েছেন, স্যার অনেক ধন্যবাদ। মুগ্ধ যুক্ত আছেন, ডান। ওকে, মাগুরা থেকে যুক্ত আছেন শহীদ ইসলাম। ইমরান ফারহান বলেছেন মাহিক রাসমইন, স্যার অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, মুহিব স্যার আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে। রেজাউল করিম শেয়ার করেছেন, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন মৌ, যুক্ত আছেন যশোর থেকে শামীম হোসেন। সুরাইয়া গোপালগঞ্জ থেকে যুক্ত আছে আব্দুল্লাহ, মেনশন করেছে, অনেক ধন্যবাদ। জয়পুরহাট থেকে সূর্য যুক্ত আছেন আমাদের সাথে। দেখেন, চন্দ্র সূর্য সব যুক্ত হয়ে যাচ্ছে। অনেকে মিস করেছেন, অনেক ধন্যবাদ। টুঙ্গিপাড়া থেকে মনি খানম যুক্ত হয়েছেন। রেজাল করিম আমাদের প্রিয় ভাই 5টা শেয়ার করেছে, 5টা শেয়ার। আহমদ আবির লাক্সারি তুষার কেয়ার থেকে ফরিদপুর থেকে যুক্ত হয়েছে আমার স্টুডেন্ট, অনেক ধন্যবাদ। জান্নাত সাদিয়া কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন। ওকে, পটুয়াখালী থেকে রেজাল করিম, মাশাআল্লাহ। রংপুর থেকে আজিজ স্যার যুক্ত আছেন। দীপা শাহ গোপালগঞ্জ থেকে শহীদ যুক্ত আছেন, অনেক 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 ধন্যবাদ। খাতা কলম নিয়ে বসে গেছেন খাদিজা, আপনারা সবাই খাতা কলম নিয়ে খুবই দ্রুত বসে যান। আমরা ইনশাল্লাহ এখনই আমাদের যে ক্লাসটা, মূল কার্যক্রমটা আমরা শুরু করব। এবং আপনাদের কাছে খুবই একটা রিকোয়েস্ট, আজকের ক্লাসটাতে প্রিয় ভাই বোনরা, আজকে আমরা সর্বোচ্চ পরিমাণে উপস্থিত থাকতে চাই। সবাই মিনিমাম 5টা করে শেয়ার করে দিতে হবে। আমরা একটু পরে চলে যাব আমাদের মূল ক্লাসে, তখন আর সময় থাকবে না। তাহলে সবার কাছে একটা অনুরোধ, আজকের ক্লাসটা মিনিমাম 5টা করে শেয়ার করবেন, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে দেবেন। সারাদিন অনেক আজে বাজে জিনিস আমরা শেয়ার করতে থাকি, কিন্তু ক্লাস টেস্ট গুলো যদি আমরা শেয়ার করি, তাহলে অবশ্যই এগুলো আমাদের ইন ফিউচার অনেক বড় একটা সম্পদ হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু খুবই দ্রুত আমাদের ক্লাসগুলোতে, খুবই দ্রুত আমরা কিন্তু এই ক্লাসগুলো পাবো। ওকে, রাহিনুল ইসলাম বলেছে স্যার পেড বেচে ক্লাসগুলো ইনশাআল্লাহ হবে স্যার, অবশ্যই আপনারা পাবেন। ওয়ালাইকুম আসসালাম। আহসানুল্লাহ সালেহি যুক্ত হয়েছে আমাদের সাথে, হাইলাইট করেছে। আজমির হাইলাইট করেছে, নুসরাত হাইলাইট করেছে, অনেক ধন্যবাদ। ভেরি গুড। ওকে, মিনহাজুল আবেদিন বলেছে স্যার ক্লাস কখন দিবেন? এখনই ক্লাসটা নেব। মিনাজ স্যার, আমাদের ব্যক্তিগত পার্সোনাল চিন্তা করলে হবে না, আমাদের সব ভাই বোনরা যুক্ত হতে হবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ড এখানে ম্যাটার করে। আমরা 2টা মিনিট ওয়েট করে কিন্তু আমাদের ক্লাসটা শুরু করব, কেমন? একটু ধৈর্য ধরতে হবে। এখনই আমরা ক্লাসটা শুরু করে দেবো, লাস্ট 2 মিনিটস। সবাই শেয়ার করেছেন, রংপুর থেকে, হবিগঞ্জ থেকে অনেকে যুক্ত আছে, মাশাআল্লাহ। তাহলে সবাই যেহেতু যুক্ত আছে, আমরা দ্রুত ক্লাসের দিকে চলে যাচ্ছি। সবাই একটু কমেন্টে বলেন যে আপনারা রেডি কিনা, খাতা কলম নিয়েছেন কিনা, একটু কমেন্টে জানান প্রিয় ভাই বোন। সবাই একটু কমেন্টে জানান আপনারা রেডি কিনা। রেডি হলেই কিন্তু আমরা এখন ক্লাসের দিকে চলে যাবো এবং দুর্দান্ত একটা ক্লাস উপভোগ করবো ইনশাআল্লাহ। ওকে, সালমা হাইলাইট করেছেন। ওকে স্যার, কারেন্ট চলে যায়, দ্রুত শুরু করেন ইনশাআল্লাহ। এখনই শুরু করছি শহীদ ইসলাম স্যার। ওকে, সবাই রেডি, একটু বলে ফেলেন রেডি কিনা। আর আপনাদের প্রিয় বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন করে দেন আজকের ক্লাসটাতে। ওকে, জিলহাজ আছে আমাদের সাথে, জুলহাস আছে ময়মনসিংহ থেকে, তামান্না আছে পটুয়াখালী থেকে, মাশাআল্লাহ। হাইলাইট করেছে শাহাদাত স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে দেরি করি না, আমরা এখনই চলে যাচ্ছি। আমাদের কাছে 500+ স্টুডেন্ট কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। তাহলে এখনই আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। লাস্ট টু ফার্স্ট সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথম টপিক, একদমই ভেরি ফার্স্ট টপিক, আজকের লেকচারের ফার্স্ট আলোচনা। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? আপনারা দেখবেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা 36তম BCS এ এসেছে। তাহলে যদি প্রশ্ন বলা হয় যে 36তম BCS এর এই প্রশ্নটা যদি আপনাদের আসে যে ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে, আপনাদের এই জায়গাটাতে ঝামেলা লাগে। ছিটমহল ছিল কয়টা, আমাদের কয়টা, তাদের কয়টা, আমরা পেলাম কয়টা, তারা পেল কয়টা, এই ইস্যুগুলো নিয়ে কিন্তু বারবার ঝামেলা হয়। খুবই দ্রুত একটু কমেন্টের আনসার জানান, দেখি কারা কারা পারবে প্রিয় ভাই বোন। সবাই
ওকে ওকে ওকে, দ্রুত 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 দ্রুত। গোপালগঞ্জ থেকে রাসেল বিন আব্দুল খালেক আমার প্রিয় ভাই, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছে। শামীম আক্তার যুক্ত হয়েছে, রেডি। টাঙ্গাইল থেকে অনেক যুক্ত হয়েছে। সবাই একটু কমেন্টে জানান ভারতের কতটি ছিটমহল যুক্ত হয়েছে, বা ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে। আমি সেটা বলতে বলতে একটু বলে রাখি, দেখেন এই যে ছিটমহল যে কনটেক্সটটা আছে, ছিটমহল, এই যে ছিটমহল যে কনটেক্সটটা আছে, এটা থেকে আপনাদের প্রায় সময় পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং আমাদের প্রায় সময় পরীক্ষাতে আসলেও আমরা কিন্তু গতানুগতিক এই প্রশ্নগুলোতে বারবার ভুল করি, শুধুমাত্র 2টা নাম্বারে আমাদের কনফিউশন থাকার কারণে। আজকে সেগুলো ইনশাল্লাহ সলভ হবে। ছিটমহল শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনক্লেভ। এনক্লেভ, তাহলে এনক্লেভ হচ্ছে ইংরেজি প্রতিশব্দ, ছিটমহলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনক্লেভ। এখন দেখেন স্যার, আপনি যখন ব্যাংকে পরীক্ষা দিতে যাবেন বা এমন কোনো একটা জায়গাতে পরীক্ষা দিতে যাবেন যেখানে মূলত ইংলিশ ভার্সনের পরীক্ষার প্রশ্ন হয়, সেখানে কিন্তু আপনাকে কোশ্চেন করবে না যে বাংলাদেশে ছিটমহল আছে কতটি, আপনাকে কোশ্চেন করবে যে হাউ মেনি এনক্লেভস ওয়াজ দেয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে কতগুলো ছিটমহল ছিল। তাহলে এই যে এনক্লেভ শব্দটা একটু মাথায় রাখবেন, এনক্লেভ শব্দটার অর্থ হচ্ছে ছিটমহল। এখন এই ছিটমহল মূলত কি একটু বেসিক ভাবে বলি। একটা দেশের ভূখণ্ড যখন অন্য আরেকটা দেশে থাকবে, আবারও বলছি, একটা দেশের ভূখণ্ড যখন অন্য আরেকটা দেশের সীমানার মধ্যে থাকবে তখন সেটাকে বলা হবে ছিটমহল। ঠিক আছে, এমন ছিটমহল, মোট ছিটমহল ছিল, মোট ছিটমহল, মোট ছিটমহল ছিল, আমরা সবাই জানি, কমেন্টে জানান তো কয়টা ছিল মোট ছিটমহল। মোট ছিটমহল ছিল 162টি, এবং 162টি ছিটমহলের মধ্যে আপনারা সবাই জানেন যে 2টা দেশের মধ্যে ছিল মূলত, একটা ভারত আর বাংলাদেশ। ভারতের ভারতের অভ্যন্তরে, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল কতটি? বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। তাহলে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। আমি একটু খুবই খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখেন, মনে করেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা ধরেন আমাদের বাংলাদেশ, ধরেন এটা হচ্ছে বাংলাদেশ। এখন এই বাংলাদেশের কিছু জায়গা কোথায় আছে? ভারতের অঞ্চলটাতে আছে। টোটাল কতটি? 51টি। আর এই যে ভারত, এই ভারতের কিছু কিছু জায়গা বাংলাদেশের ভিতরে আছে। এগুলো কতগুলো আছে? এগুলো আছে 111টি, মানে আছে বলতে ছিল 111টি। তাহলে দেখেন, ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল আছে 51টি, আর বাংলাদেশের অভ্যন্তরে, আমি যদি এখানে একটু লিখে দিই, উপরেটা মুছে একটু লিখে দিচ্ছি, বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল, এই ভারতীয় ছিটমহল ছিল 111টি। তাহলে এটা নিয়ে সবার একটু ঝামেলা হয় যে কার মধ্যে কয়টা ছিল। সবাই একটু কমেন্টে জানান, প্রিয় স্যারেরা সবাই একটু কমেন্টে জানান। আমাদের সাথে 800 স্টুডেন্টের মতো যুক্ত আছে, সবার কাছ থেকে আজকে মহিন স্যার কিন্তু একটা একটা করে শেয়ার চায়। ঠিক আছে প্রিয় ভাই বোনরা সবাই? ওকে, আচ্ছা, আপনারা একজন বলেছেন যে খাদ্য অধিদপ্তরে যে উপ পরিদর্শক সম্পর্কে একটা পরীক্ষা আছে 25 তারিখে। তো যারা যারা সেটাতে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল আছে 111টি, এবং এই 111টার মধ্যে আপনি দেখবেন আপনাদের এভাবে কোশ্চেন করবে যে মোট ছিটমহল ছিল কতটি, আপনি পড়ে ফেলছেন 162টি। আপনাকে কোশ্চেন করবে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল কতটি ছিল? 111টি। কোশ্চেন করতে পারে ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল কতটি ছিল? 51টি। এবার আমরা জানি যে ছিটমহল বিনিময়টা কার্যকর হলো 2015 সালে। আপনি লিখে রাখতে পারেন ছিটমহল বিনিময় কার্যকর হয়, ছিটমহল বিনিময় বিনিময় কার্যকর হয় 2015 সালে। 2015 সালে 1 আগস্ট। তাহলে 2015 সালের 1 আগস্ট কিন্তু ছিটমহল বিনিময় কার্যকর হয়েছিল। ঠিক আছে, তাহলে ছিটমহল বিনিময় যে কার্যকর হয় 2015 সালে, সেটা থেকে একটু মাথায় রাখতে হবে। ছিটমহল বিনিময় যে শুরু হয়ে মানে কার্যকর হয়েছিল 2015 সালে। এখন 2015 সালে কার্যকর হওয়ার পরে এখন দেখেন তো, আপনি কি চাইলেই ওই দেশের ভূমিটাকে তুলে আপনার দেশে নিয়ে আসতে পারবেন? বা আপনার দেশের মাটিটাকে কুড়ে কি সে নিয়ে যেতে পারবে? সম্ভব তো না। এটা তো আসলে সত্যিকারের কোনো সমাধান না। তো সেক্ষেত্রে সমাধানটা এমন হয়েছে যে ভাই ভারত, তোমার অধীনে যে ছিটমহল গুলো আছে এগুলো তুমি নিয়ে নাও, আমার অধীনে যে ছিটমহল গুলো আছে এগুলা আমি নিয়ে নিলাম। তাহলে দেখেন, বাংলাদেশের ছিল 51টা, কিন্তু বাংলাদেশ পেয়ে গেল কয়টা? 111টা। আবার ভারতের ছিল 51টা,
দুঃখিত, ভারতের ছিল 111টা, কিন্তু সে পেয়ে গেল কয়টা? 51টা। তাহলে এবার আপনাকে কোশ্চেন করতে পারি একটু ভিন্ন আঙ্গিকে, যে ছিটমহল বিনিময়ের পর, ছিটমহল বিনিময়ের পর, ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশ পেল কয়টা? বাংলাদেশ পেল 111টা, কিন্তু বাংলাদেশে ছিল কয়টা? 51টা। আচ্ছা, যদি বলা হয় ইন্ডিয়া পেল কয়টা? ইন্ডিয়া পেল 51টা, কিন্তু ইন্ডিয়ার ছিল কতটা? 111টা। এটা নিয়ে আপনাদের মাত্র ঝামেলা হয়। এবার সবাই একটু কমেন্টে জানান যে এটা কি আর ঝামেলা হবে কিনা। প্রিয় স্যাররা সবাই একটু কমেন্টে জানান যে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, একদম বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু বলতে হবে, সবাই সবাই সবাই। ওকে, ছিটমহল কার্যকর হয় 2015 সালে, শহীদ ইসলাম রাইট। সুজন বলেছেন মোট 162টি। ওকে, 11 সালে বলেছেন আল ইমরান, 11 হবে না 15 হবে। হ্যাঁ, 2015 সালে 1 আগস্ট হবে। এটা 2015 সালের 1 আগস্ট, 1 আগস্ট, ঠিক আছে, 1 আগস্ট হবে। ওকে, ছিটমহল বিনিময়, ছিটমহল, ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারছি যে ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভুক্ত হয়েছে। এখন বলেন তো, এটা কি ছিল বলছে যে এটার মধ্যে কয়টা ছিল? বলেছে কতগুলা অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমাদের এই বাংলাদেশের ভিতরে যা ছিল সবগুলোই বাংলাদেশের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে না? ছিল কয়টা? 111টা। তাহলে আনসার কি হবে? আনসার হবে অবশ্যই 111টি। অনেকে আবার ভুল করে আপনি কিন্তু সি দিয়ে দিয়েছেন। তাহলে ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? এটা হবে 111টি, কিন্তু বাংলাদেশের ছিল 51টা, যেগুলো ভারতে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে প্রশ্নটা একটু বুঝতে হবে, এই প্রশ্নটাতে সবাই ভুল করছিল। কারণটা কি? কারণটা তারা মনে করছিল যে ভারতের কতটি ছিটমহল পেয়েছে, ঠিক আছে, বা ভারতে কতটা অন্তর্ভুক্ত হয়েছে সেটা বলছে, কিন্তু না, প্রশ্নটা একটু ভালো করে পড়ে দেখেন, ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছে কয়টা? যেগুলো বাংলাদেশের ভিতরে ছিল, অর্থাৎ 111টা। তাহলে আনসার হবে 111টা। সবাই কি রাইট আনসার? সবাই কি বুঝতে পেরেছেন প্রিয় স্যার? সবাই একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে একটু একটু কমেন্ট করেন, বুঝতে পেরেছেন কিনা স্যার। সবাইকে 1 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছি স্যার, সবাই একটু কমেন্টে জানান। ভেরি গুড, ভেরি গুড, সবাই একটু বলেন বুঝতে পেরেছি, আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। এই তো ভেরি গুড, উর্মি বলেছেন আর ঝামেলা হবে না, ইনশাল্লাহ আর ঝামেলা হবে না, আপনাদের সকলেই বুঝতে পেরেছেন। ওকে, অনেক 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 ধন্যবাদ। তারপরেটাতে আমরা চলে যাচ্ছি, পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের ভয়াবহতা বা ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়েছে? এটা কিন্তু প্রাচীন আমল নিয়ে একটা প্রশ্ন, এবং এটা বিভিন্ন মন্ত্রণালয়ের এই যে উপসহকারী প্রকৌশল সিভিলে আসছে 2017 সালে, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে আসছে 2007-8 সালে। একই ধরনের প্রশ্ন আপনার এই যে রিসেন্ট সময় যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো হচ্ছে, এগুলোতে আসতে পারে, 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে আসতে পারে। ইভেন বিসিএস পরীক্ষাতেও কিন্তু প্রাচীন আমল থেকে বারবার প্রশ্ন দেয়, বা যে বিভিন্ন আমল থেকে, শাসন আমল থেকে, রাজবংশ থেকে প্রশ্ন দেয়। তাহলে এটা খুবই একটা ইন্টারেস্টিং তথ্য। সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত পারা যাবে কিনা। বুঝতে পেরেছি, কে কেমনই বলেছে বুঝতে পেরেছি, মার্শাল্লাহ, রাইট রাইট, ভেরি গুড। শহীদ ইসলাম অনেক ধন্যবাদ। ওকে, ফেরদৌসি ক্লিয়ার স্যার বলেছেন, রুনা আক্তার বলেছেন 2-2 হবে। এই তো 2-2 সবাই আনসার করছে, ভেরি গুড। মনিকা বলেছেন, ভেরি গুড, মনিকাও রাইট আনসার করেছেন, অনেক ধন্যবাদ, ক্লিয়ার বলেছেন। তারপর জোনাকির আলো আছেন আমাদের সাথে, লিজা আক্তার আছেন, তারিন আছেন আমাদের সাথে, ঋতু আছেন আমাদের সাথে, ভেরি গুড। আশরাফুল বলেছেন আমাদের সাথে, ভেরি গুড। ওকে, ডান ডান ডান, সবাই ডান বলেছেন, মাশাআল্লাহ। তাহলে সবাই ডান আনসার করেছেন বা ডান বলতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন কমেন্ট করবেন এবং কমেন্টে বারবার বলবেন যে সত্যিকার অর্থে আপনারা বুঝতেছেন কিনা, তখন হচ্ছে ক্লাসটা করিয়ে খুব ইন্টারেস্টিং বা মজা হয়, যে না আসলে আমাদের স্টুডেন্ট গুলো পারছে বা তারা আমাদের সাথে কানেক্টেড আছে খুব ভালোভাবে। ওকে, ভেরি গুড। আমাদের সাথে উলহা খাতুন আছেন আমাদের সাথে, কলিঙ্গ যুদ্ধ, সবাই কলিঙ্গ 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 বলতেছে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম যারা নতুন যুক্ত হচ্ছেন, যারাই প্রিয় ভাই বোনরা আজকের ক্লাসটা থেকে উপকৃত হচ্ছেন বলে মনে হয়, একটু দয়া করে আজকে ক্লাসটা একটু শেয়ার করে দেবেন, যেন আপনাদের সকলে দেখতে পারে, বাকি ফ্রেন্ড সার্কেলটা দেখতে পারে। আচ্ছা, এবার আমরা আসি, এখানে বলেছে মহারাজা অশোক সম্পর্কে। মহারাজা অশোক মানে কি বলেন? মহারাজা অশোক মানে হচ্ছে প্রাচীন রাজবংশের একটা গুরুত্বপূর্ণ রাজবংশ বা প্রথম রাজবংশ, যেটার নাম হচ্ছে মৌর্য রাজবংশ। আমি যদি প্রাচীন রাজবংশের কথা বলি, আপনি একটা লাইন দিয়ে, মাত্র লাইন দিয়ে আপনি প্রাচীন রাজবংশের পুরোটা ক্রম মনে রাখতে পারেন। আপনাকে মাঝে মাঝে ক্রম থেকে প্রশ্ন করে, মৌর্য আগে না গুপ্ত আগে, পাল আগে না সেন আগে, বলেন। তাহলে এই যে যখন আমাদেরকে কোশ্চেন করবে যে মূলত কার আগে কে, তখন কিন্তু আমাদের একটু ঝামেলা পাকিয়ে যায়। হ্যাঁ, তো এটা আমরা একটু ভালো করে শিখবো। এটা কিভাবে? আমরা জানি যে বাঙালির বা আমাদের বাঙালির
যখন বাংলা সিনেমাগুলো আগে ছিল তখন একটা নায়িকা ছিল, মৌ নামের একটা নায়িকা ছিল, এবং তাকে বারবার দৌড়ানি দিত ডিপ জল। তো মৌ কি করলো, সে নিজেকে বাঁচাতে সে একটা 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 গুপ্ত ঘরের পাশে লুকিয়ে পড়লো যেন সে ডিপ জল থেকে বেঁচে থাকতে পারে। তাহলে এই একটা লাইন দিয়ে কিন্তু আপনি প্রাচীন যতগুলা রাজবংশ আছে সেগুলো ক্রম মনে রাখতে পারেন। কিভাবে? এটা আপনি মাথায় রাখবেন যে মৌ গুপ্ত ঘরের বা গড়ের পাশে পাশে তাহলে মৌ গুপ্ত ঘরের পাশে লুকালো বা লুকায়। তাহলে মৌ গুপ্ত ঘরের পাশে লুকায়, এটা দিয়ে আপনি মূলত কি মাথায় রাখতে পারেন? ক্রমগুলা। যদি আপনাকে কোনো ক্রম থেকে প্রশ্ন আসে যে কোন রাজবংশের পরে কোন রাজবংশ এসেছে, কারা কোনটার পরে মূলত এই অঞ্চলটাতে শাসন করেছে, একটু খেয়াল করেন কিভাবে মাথায় রাখবেন। প্রথমটা হচ্ছে মৌ থেকে আমরা মাথায় রাখবো মৌর্য। আমরা সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, প্রাচীন রাজবংশটা শেষ করে দেবো আপনাদেরকে। গুপ্ত, এই গুপ্ত থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, কারণ গুপ্তটা হচ্ছে গুপ্ত রাজবংশটাকেই লিড দেয়। আচ্ছা, গৌর বা গড় থেকে মাথায় রাখবো গৌর, পা থেকে মাথায় রাখবো পাল, এবং সে থেকে মাথায় রাখবো সেন। তাহলে দেখেন তো, মৌর্যর পরে আসছে গুপ্ত, গুপ্তর পরে আসছে গৌর, গৌরের পরে আসছে পাল, পালের পরে আসছে কে? সেন। এটা কি বুঝতে পেরেছি স্যার? ওকে, আমাদের সাথে শহীদুল আছে, অনেকদিন পর আপনার ক্লাস পেলাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন সবাই একটু কষ্ট করে, যারা নতুন যুক্ত আছেন আমার প্রিয় ভাই বোনেরা, একটু কষ্ট করে একটু শেয়ার করে দেবেন আজকের ক্লাসটা, কেমন? ওকে, তাহলে যেটা বলছিলাম, কোন যুদ্ধের ভয়াবহতা পরিণাম করে বা পরিণাম প্রত্যক্ষ করে মহারাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, সেই কনটেক্সটে আলোচনা করতে করতে আমরা কিন্তু একটা সিকোয়েন্স বা একটা ক্রম মনে পড়লাম, যেটার মাধ্যমে আমি একটার পর একটা সবগুলা প্রাচীন রাজবংশগুলো মনে রাখতে পারবো। তাহলে যদি বলা হয় সর্বপ্রথম মৌর্য, মৌর্যের পরে এসেছে গুপ্ত, গুপ্তের পরে গৌর, তারপরে পাল, তারপরে সেন। ওকে, এতটুকু কি বোঝা যাবে? মোশাররফ হোসেন বলেছেন ধন্যবাদ, আশা করছি আপনারা পারবেন। সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় আমরা এটা নিয়ে আলোচনা করব, মৌর্য নিয়ে, যেহেতু সম্রাট অশোক, এই সম্রাট অশোক ছিল একজন মৌর্য সম্রাট এবং শ্রেষ্ঠ মৌর্য সম্রাট। শ্রেষ্ঠ মৌর্য সম্রাট ছিল সম্রাট অশোক। আমরা মৌর্য নিয়ে একটু কথা বলবো। জিহাদ হাসান যুক্ত আছেন, আপনি আমার কাছে সেরা স্যার। আসলে সেরা বলতে কোনো কিছুই নাই, প্রত্যেকটা স্যারই সেরা, প্রত্যেকটা গুরুই সেরা, প্রত্যেকটা যারাই আমাদের প্ল্যাটফর্মে ক্লাস করাচ্ছেন সবাই সেরা, ঠিক আছে? যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমাদের টিউটোরিয়াল পেইড ব্যাচের ক্লাসে একজন বলেছে, স্যার অনেক পরীক্ষা দিচ্ছি কিন্তু সফলতা আসতেছে না। সত্যিকার অর্থে ভাই, সফলতার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। আপনি যে সফলতার জন্য যে পরিশ্রম করতেছেন, বারবার চেষ্টা করতেছেন, এটাও কিন্তু একটা সফলতা। মনে করেন আপনার সমবয়সী কোনো একজন লোক, সে মনে করেন কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে না, শুধু টেনশন করতেছে, বসে আছে, দিন মানে এভাবেই যাচ্ছে, খুব আলসেমির মধ্যে তার সময় কাটতেছে, জীবন কাটতেছে। সেই জায়গাটাতে আপনি কষ্ট করতেছেন, এটা কি আপনার একটা সফলতা না? ধরেন আপনি বেঁচে আছেন, আপনি সুস্থ আছেন, এটাও কি একটা সফলতা না? সফলতার অনেক সংজ্ঞা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা, আমি দোয়া করি যেন আপনাদেরকে দ্রুত চাকরি নামক যেই প্যারাটা আছে এটা দিয়ে আপনাদেরকে সফল করুক, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করুক ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা একটু মাথায় রাখবো, মৌ গুপ্ত ঘরের পাশে লুকায়, অর্থাৎ মৌর্য, মৌর্যের পরে গুপ্ত, গুপ্তের পরে গৌর, গৌরের পরে পাল, পালের পরে সেন। আশা করছি সবাই ক্লিয়ার। এবার আমরা একটু মৌর্যটা নিয়ে আলোচনা করব, একটু সবাই খেয়াল করেন। মৌর্য, এই মৌর্যটা মূলত কোনটা সময় ছিল, এটা নিয়ে অনেক বড় একটা আলোচনা করতে হয়, বিশাল রকম একটা আলোচনা করতে হয়। আমি একটু শর্টে বলে দেই, একটু খেয়াল করেন। মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের অংশ, এটা হচ্ছে ভারত, এই পাশটাতে কিছুটা অংশ আছে পাকিস্তান, আর এই পাশটাতে আছে আফগানিস্তান, পাশাপাশি এদিকে মিয়ানমারের কিছু অংশ আছে, এই পাশটাতে নেপাল, এই পাশটাতে ভুটান, আর এদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ। এটা আমাদের দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলা, মিয়ানমার ছাড়া। তাহলে এই যে আমাদের এখানে নেপাল, ভুটান, এগুলা তেমন একটা এই অঞ্চলে ধরা হয় না। মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরানের কিছু অংশ, এই পুরোটা অঞ্চলকে ধরা হয়। এবং মিয়ানমার আছে, এই পাশে আরো অনেক আছে, লাওস আছে, থাইল্যান্ড আছে, এগুলো দরকার নাই। আপনি একটু খেয়াল করেন, এই এতটুকু অংশের মধ্যে একটা রাজ্য ছিল, একটা রাজা ছিল, যে রাজার নাম হচ্ছে ধননন্দ। ধননন্দ। এবং তার একটা সাম্রাজ্য ছিল নন্দ সাম্রাজ্য। এই নন্দ সাম্রাজ্যকে পরাজিত করে পাশাপাশি মহাবীর আলেকজান্ডারের যেই সেনাপতি ছিল, যার নাম ছিল সেলিওকাস, এই সেলিওকাসকে পরাজিত করে এই পুরোটা অঞ্চলে যে প্রথম প্রাচীন রাজবংশের রাজা হয়েছিলেন, তার নাম ছিল সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য।
তাহলে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়েছে কোন বংশটাকে পরাজিত করে? নন্দ সাম্রাজ্য। কোন রাজাকে পরাজিত করে? ধননন্দ। আমরা জানি যে কোন সেনাপতিকে পরাজিত করে? গ্রিক সেনাপতি সেলিউকাস, যে ছিল আলেকজান্ডারের একজন সেনাপতি। ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এতটুকু পর্যন্ত আমরা সবাই পারবো। এবার আমরা একটু মৌর্যটা নিয়ে একটু আলোচনা করি। চলেন মৌর্যটা নিয়ে কিভাবে একটু আলোচনা করা যায়, কোন কোন সেক্টরে আলোচনা করা যায়। যেমন দেখেন, প্রথমটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। আমরা যে সাম্রাজ্যটা নিয়ে কথা বলি, এবং আপনারা যদি কোনো একটা পার্টিকুলার কোনো একটা পরীক্ষায় বসেন, যে পরীক্ষাগুলা মূলত ইংলিশ ভার্সনে হয়, সেখানে কিন্তু আপনাকে মৌর্য পড়বে না, মৌর্যটাকে আপনাকে বলবে মৌরিয়া। আপনাকে এভাবে বলে যে মৌরিয়া, মৌরিয়া, অথবা এই বানানটা এভাবে লেখে মৌরিয়া, এভাবেও লেখে। তাহলে মৌরিয়া ডিনেস্টি, ডিনেস্টি শব্দটার অর্থ হচ্ছে, এই ডিনেস্টি শব্দটার অর্থ হচ্ছে রাজবংশ। তাহলে মৌরিয়া বা মৌর্য ডিনেস্টি নিয়ে আপনাদের বলতে পারে যদি আপনারা কোনো সময় ব্যাংকে পরীক্ষা দেন। তাহলে এই যে দেখেন, এই মৌর্য যে সাম্রাজ্য, এই মৌর্য সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, এই প্রতিষ্ঠাতার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কি নাম স্যার? সবাই একটু বলেন তো এবং লিখে ফেলেন। এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত হলেও চন্দ্রগুপ্তের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বা প্রধান উপদেষ্টা বলতে পারেন, প্রধান উপদেষ্টা ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা, আবার ডক্টর ইউনুস দিয়ে আসেন না। তো প্রধান উপদেষ্টা ছিলেন চাণক্য। এই চাণক্যের অনেকগুলো নাম আছে। চাণক্য হতে পারে, এটাকে আপনি কৌটিল্য ডাকতে পারেন তাকে, চাণক্য, কৌটিল্য, ঠিক আছে। অথবা আপনি বিষ্ণুপ্রিয়া নামে ডাকতে পারেন, বিষ্ণুপ্রিয়া, অথবা আপনি বিষ্ণুগুপ্ত বলতে পারেন, বিষ্ণুগুপ্ত। এমন অনেকগুলো নামে কিন্তু চাণক্যকে ডাকা হতো। চাণক্য, কৌটিল্য, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুগুপ্ত নামে ডাকা হতো। এবং চাণক্যের খুবই বিখ্যাত একটা গ্রন্থ ছিল। গ্রন্থটা একটু কমেন্টে জানান তো, গ্রন্থটা কি? যে গ্রন্থটা ইতিহাস বিখ্যাত এবং যেখানে মূলত হচ্ছে সবাই, স্যার একটু স্লো পড়ালে ভালো হয়। স্লো পড়াবো ইনশাল্লাহ, আপনারা বলেন, লিখেন, ইনশাল্লাহ স্লো হবে। তাহলে এই গ্রন্থটাতে মূলত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক একটা গ্রন্থ, কিন্তু এটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। তাহলে প্রিয় স্যার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন তো। চন্দ্রগুপ্ত মৌর্য বলেছেন অনিক স্যার, অনেক ধন্যবাদ। নুসরাত নীলা আমাদের সাথে যুক্ত আছেন। তারপরে আমাদের সাথে যুক্ত আছেন ঝুমুর মন্ডল, অনেক পরীক্ষা দিচ্ছে, ইনশাল্লাহ পরীক্ষা দিতে থাকেন। প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের জন্য একটা শিক্ষা, কোন জায়গাতে ল্যাকিংস হচ্ছে। আবার এমন যেন না হয় যে পরীক্ষা দিচ্ছি কিন্তু নিজের ল্যাকিংস গুলাকে বের করতে পারতেছি না। আমার কোন জায়গাতে ল্যাকিংস হচ্ছে? আমার কি গ্রামারের ল্যাকিংস হচ্ছে? আমার কি বাংলায় ঝামেলা হচ্ছে? সাধারণ জ্ঞানের সালগুলোতে ঝামেলা হচ্ছে? ঝামেলাগুলো আগে বের করবেন। পরীক্ষার হলে 1 ঘন্টা শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য যাবেন না, নিজের কতটুকু লেকিংস আছে, কোন জিনিসগুলো আমি পারতেছি না, সেগুলো স্মরণ করে ভিতর থেকে বের হবেন। তাহলে দেখবেন ভালো করবেন খুব দ্রুত। তাহলে একজন আনসার করেছেন অর্থশাস্ত্র, আমরা বুঝে গেলাম এটা হচ্ছে অর্থশাস্ত্র। প্রধান উপদেষ্টা চাণক্য, কৌটিল্য, বিষ্ণুপ্রিয় বা বিষ্ণুগুপ্ত, যাই বলেন না কেন, তার একটা গ্রন্থ ছিল যেটা ছিল অর্থশাস্ত্র। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এই চাণক্যের বা এই যে মৌর্য সাম্রাজ্যের, আমরা দেখেছি চন্দ্রগুপ্তের পুত্র ছিল বিন্দুসার। চন্দ্রগুপ্তের পুত্র কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার। আর বিন্দুসারের পরে যিনি ক্ষমতায় আসছে তার নাম হচ্ছে সম্রাট অশোক। এই সম্রাট অশোক থেকে প্রশ্ন আসে। যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ সম্রাটকে, সর্বশ্রেষ্ঠ সম্রাট, তাহলে অবশ্যই আপনাদের আনসার আসবে সর্বশ্রেষ্ঠ সম্রাটটা ছিল মৌর্য বংশের, তার নাম ছিল সম্রাট অশোক। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে প্রিয় স্যার? সবাই একটু বলেন। স্যার আপনি অনেকদিন পর, স্যার কেমন আছেন? সবাই যারা যুক্ত আছেন, আপনাদেরকে আবারও একটু বলছি, প্রিয় স্যারেরা, আপনাদের জন্যই মূলত বারবার ছুটে আসা, আপনাদের জন্যই কন্টেন্টগুলো একটু সুন্দরভাবে গুছানো। এখন আপনাদের এইটা সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। হ্যাঁ, যাই হোক, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সবাই একটু কমেন্টে জানান এতটুকু পর্যন্ত পারা যাবে কিনা। আশা করছি আমরা সবাই পারবো এতটুকু পর্যন্ত। শ্রেষ্ঠ সম্রাটটা ছিল অশোক। এখন আমি একটু মুছে দিচ্ছি, কেমন? এই পাশটা একটু মুছে আমি একটু গুরুত্বপূর্ণ কিছু লেখা লিখি, যেমন সম্রাট অশোক নিয়ে একটু লিখি। সম্রাট অশোক, এই সম্রাট অশোককে চণ্ডীশোক বলা হতো, চণ্ডীশোক নামে ডাকা হতো।
ধারণা করা হয় সে তার ভাইদেরকে হত্যা করেছিল ক্ষমতার জন্য। এবং সম্রাট অশোক প্রথম পর্যায়ে খুবই দুর্ধর্ষ ছিল, খুবই অ্যাগ্রেসিভ ছিল, এবং যে কারণে সে একটা যুদ্ধ করে যেটার নাম হচ্ছে কলিঙ্গ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ, যেটাকে কলিঙ্গ যুদ্ধ বলে। কলিঙ্গ বলতো একটা বাহিনীর নাম, সে বাহিনীর সাথে যুদ্ধ করেছে, কলিঙ্গ যুদ্ধ। এটা খ্রিস্টপূর্ব কিছু বইতে 260 দেওয়া, কিন্তু কিছু কিছু বইতে আছে যেটাতে 261 দেওয়া। এখন আপনারা অপশন দুইটাই থাকলে 61টারে বেছে দিবেন, এটা থেকে প্রশ্নের আনসার বেশি আসে বা এটাকে বেশি ভ্যালিড হিসেবে ধরা হয়েছে। তাহলে খ্রিস্টপূর্ব 260 বা 61তে কলিঙ্গ যুদ্ধটা হলো, এবং কলিঙ্গ যুদ্ধে প্রায় 1 লাখ বা 1 লক্ষ সৈন্য, কলিঙ্গ সৈন্য নিহত হয়। এখন আপনি বুঝেন, মনে করেন 1 লাখ মানুষ আপনার সামনে মরে পড়ে আছে, একটা সামনে মানে ধরেন আপনার সামনে পড়ে আছে, কি বিভৎস হবে না সেই দৃশ্যটা? আর ওইটা তো এমন কোনো যুদ্ধ না যে ধরেন গুলির যুদ্ধ, একটা গুলি দিছি সে পড়ে গেছে, সেটা তো হচ্ছে মারামারি কোপাকুপির যুদ্ধ। তো সেই যে একটা যুদ্ধ, সেই যুদ্ধে যখন 1 লক্ষ কলিঙ্গ সৈনিক মারা গিয়ে তার সামনে পড়ে থাকলো, স্তূপ হয়ে আছে মৃতদেহের, তখন সে তার এই বিভৎস অবস্থাটা দেখে সে বলল, আমি আমার ধর্ম পরিবর্তন করে এমন একটা শান্তিপ্রিয় ধর্মতে চলে যাব যেখানে জীব হত্যাটাকেই মহাপাপ বলা হয়েছে। এবং আপনি জানেন ওই সময়টাতে গৌতম বুদ্ধ কিন্তু প্রচার করছিল যে জীব হত্যা মহাপাপ বৌদ্ধ ধর্মে। তাহলে বৌদ্ধ ধর্মটা তাকে অনেক বেশি আকৃষ্ট করে, এবং পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম পালন করে, গ্রহণ করে এবং প্রসার করে। এবং এত বেশি এই ধর্মটাকে প্রসার করেছিল যে তাকে একটা উপাধি দেওয়া হয়। কাকে? সম্রাট অশোককে। তাকে উপাধি দেওয়া হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তাহলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় তাকে, কনস্ট্যান্টাইন। তাহলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত প্রিয় স্যাররা একদমই ঝকঝকে ফকফকে ক্লিয়ার, কোনো ধরনের ইস্যু নাই, কোনো ধরনের প্যারা নাই। আশা করছি এতদিন পর্যন্ত সবাই পারবে। হ্যাঁ, ভাইদের হত্যা করেও শ্রেষ্ঠ। তাহলে আশা করছি সবাই এটা ক্লিয়ার, সবাই এটা ডান। তাহলে যদি বলা হয় কোন যুদ্ধের ভয়াবহতা পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক তার ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, এবং সেটা অবশ্যই হবে কলিঙ্গ যুদ্ধ, অবশ্যই হবে কলিঙ্গ যুদ্ধ। সবাই কি পারবো আমরা? সবাই কি পারবো প্রিয় স্যার? সবাই একটু কমেন্টে লেখেন ডান, সবাই একটু কমেন্টে লেখেন যে পারবো আমরা, 2 ডান লেখেন সবাই, সবাই একটু কমেন্টে লেখেন 2 ডান, আমরা পারবো কিনা একটু বলি। সবাই একটু কমেন্টে লেখেন 2 ডান। যদি পারেন তাহলে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন একটু আপনাদের সাথে একটু বলে দেই। এখানে দেখেন পানিপথের যুদ্ধ আছে। আমরা জানি যে এই যে পানিপথের যে যুদ্ধ, পানিপথের যুদ্ধ হয়েছে কয়টা? কে কে পারবেন কমেন্টে জানান। পানিপথের যুদ্ধ কয়বার হয়েছে? সবাই একটু কমেন্টে জানান। পানিপথের যুদ্ধ হয়েছে টোটাল 3 বার। 3 বার হয়েছে পানিপথের যুদ্ধ। ঝুমুর বলেছে সম্রাট অশোক কোন ধর্মের ছিলেন? তিনি পৌত্তলিক ছিলেন, মূর্তি পূজা করতেন। ঠিক আছে, কিন্তু ডিরেক্ট আপনি সনাতনী বলতে পারবেন না, কারণ মূলত হচ্ছে ওই সময়টা আমরা পৌত্তলিক আর সনাতনীর মধ্যে পার্থক্য আছে, দেবদেবীর পার্থক্য আছে। যাই হোক, তাহলে 2 ডান 2 ডান সবাই বলেছেন। এটা একটু আনসার করেন, পানিপথের যুদ্ধ কয়বার হয়েছে? টোটাল 3 বার হয়েছে। টোটাল কয়বার? টোটাল হয়েছে 3 বার। একটা হয়েছে আপনারা দেখবেন 1526 সালে, একটা হয়েছে 1556 সালে, আর আরেকটা হয়েছে 1761 সালে। 1526 সালে হয়েছে বাবর ভার্সেস ইব্রাহিম লোদি, লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি। 1556 সালে হয়েছে হুমায়ুনের বন্ধু এবং আকবরের খান বাবা, যাকে ডাকতো আর কি, তার নাম হচ্ছে বৈরাম খান। বৈরাম খান ভার্সেস হিমু, এই দুজনের মধ্যে যুদ্ধ হয়েছে। আর 1761 সালে যুদ্ধ হয়েছে মারাঠাদের সাথে, মারাঠা ভার্সেস আবদালি শক্তি, আবদালি। তাহলে মারাঠা ভার্সেস আবদালি, মারাঠা ভার্সেস আবদালি, এই 3টা যুদ্ধ হয়েছে। পানিপথ মূলত একটা স্থানের নাম। এই পানিপথের যুদ্ধ হয়েছে 3 বার, 1526 সালে, 1556 সালে আর 1771 সালে। এটাতে বাবর জয়লাভ করে, এটাতে বৈরাম খান জয়লাভ করে, আর এটাতে মারাঠারা জয়লাভ করে। তাহলে বলেন পানিপথ পারা যাবে কিনা? পানিপথ ক্লিয়ার কিনা বলেন? 3টা পানিপথও শেষ করে দিলাম। পানিপথ সবাই একটু সারা কমেন্ট জানান পানিপথ পারা যাবে কিনা।
আর প্রিয় স্যাররা অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা কিন্তু একটু শেয়ার করে দেবেন। আপনাদের সকল শুভাকাঙ্ক্ষী যত আছে সকলের কাছে কিন্তু আজকের ক্লাসটা পৌঁছে দিবেন, কারণ সবাই যদি একসাথে আমরা যুক্ত হই তাহলে কিন্তু আজকের ক্লাসটা আমরা কন্ডাক্ট করতে পারবো খুব সুন্দরভাবে, এবং ক্লাসটা অনেক কিছু এনজয় করতে পারবো, জানতে পারবো আজকে আমরা। কেমন? ওকে, সবাই 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 বাবর বাবর বাবর, ভেরি গুড। আর কে কে কমেন্ট করেছেন? আমাদের সাথে এমএসটি ববি আছে, বলেছে 26, 56, 61। জান্নাতুল ফেরদাউস আছে আমাদের সাথে, সবাই রাইট আনসার করেছে। সুরুজ ভাই আনসার করেছে রাইট আনসার, খালেক ভাই আনসার করেছে রাইট আনসার। সিদ্ধাতুল মুনতাহা 3টা, প্রথমটা 1526, 56, 71। শরীফা খাতুন আমাদের সাথে আছেন, আঞ্জুমারা খাতুন, সবাই রাইট আনসার করেছেন। সাদিয়া আফরিন সুরাইয়া বলেছে পানিপথের পানিপথ পানি পানি হয়ে গেছে। আচ্ছা, পানিপথ পানি পানি হয়ে গেছে, রাইট। আচ্ছা, পুঞ্জ গুচ্ছ বলেছেন ওয়ালাইকুম আসসালাম। তারপর আমাদের সাথে সাইফাতুল সিনহা যুক্ত আছেন, রিক্তা আক্তার যুক্ত আছেন, উম্মেহানি রহমান আছেন আমাদের সাথে, রুমা আক্তার আছে আমাদের সাথে, মাশাআল্লাহ। রেজওয়ান আলী রাইট আনসার করেছেন। সবাই একটু নামগুলো পড়ি, হ্যাঁ? ওকে। তারপর নাসির উদ্দিন আনসার করেছেন, কমেন্ট করেছেন। শ্যামলী খাতুন ইনশাল্লাহ পারবো। বাবর বলেছেন রুনা আক্তার, ওকে, অনেক ধন্যবাদ। পারা যাবে ইনশাল্লাহ বলেছেন রাসেল বিন আব্দুল খালেক, অনেক ধন্যবাদ। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা 2 নাম্বারটা ক্লিয়ার করলাম। 3 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। 3 নাম্বারটা একটু খেয়াল করেন। 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন কোন মুঘল সম্রাট? তাহলে যদি বলা হয় 1857 সালে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল মূলত ব্রিটিশদের বিরুদ্ধে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাদের নেতৃত্ব দিয়েছিল কে? কে নেতৃত্ব দিয়েছিল? প্রিয় স্যাররা একটু কমেন্টে জানান। এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে, এগুলো মিস করা যাবে না। আর প্রশ্নগুলো একটু অ্যানালিটিক্যাল হয়। আপনি দেখেছেন 49তম বিসিএস এর, ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সলভ ক্লাস দেবো আমি। ইনশাল্লাহ নেক্সট যে ক্লাসটা হবে 49তম বিসিএস এর সলভ ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা 2টা স্টেজে ক্লাসটা নেবো, 20টা এমসিকিউ, তারপর আবার 20টা এমসিকিউ, এরকম ব্যাখ্যা করে করে আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এই যে 49তম বিসিএস আপনারা দেখবেন প্রশ্নগুলো কিন্তু আর আগের মতো ধাঁচে আসে নাই যে আপনি পড়ছেন পেরে যাবেন। যেমন ধরেন আপনি আগে পড়তেন 1970 সালে নির্বাচন হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগ ভোট পাইছে কয়টা? আওয়ামী লীগ প্রাদেশিক পর্যায়ে ভোট পেয়েছে ধরেন 167টা, এবং আপনি দেখবেন যে জাতীয় পর্যায়ে ভোট পেয়েছে কয়টা? জাতীয় পর্যায়ে ভোট পেয়েছে টোটাল 298টা। আমি এতটুকু পর্যন্ত পড়াশোনা করি। কিন্তু এবার আমাদের 49তম বিসিএস এ প্রশ্ন করেছে যে নির্বাচন কমিশনার কে ছিল। তাহলে প্রশ্নগুলো কিন্তু আর একদম হুবহু বই থেকে আসতেছে না, একটু ডিপ থেকে আসতেছে। আপনাকে ইতিহাস জানতে হবে, ভালো করে পড়তে হবে। কথাই বোঝা গেছে? ওকে ওকে। আচ্ছা, রুবাবা বলেছে স্যার একটু আস্তে আস্তে পড়ালে ভালো হয়। অবশ্যই আস্তে আস্তে পড়াবো। আমরা মূলত একটু রিদম আনতেছি যেন আমাদের সকল ভাই বোনরা খুব ভালোভাবে এঙ্গেজ হতে পারে। কেমন? ওকে, ভেরি গুড। পানি 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 পানি, রাইট আনসার, অনেক ধন্যবাদ। ওকে, তাসলিমা খাতুন 3-এর বি বলেছেন আনসার। আমি দেখি কারা কারা আনসার করছে আজকের এটা। ওকে, সারগর যুক্ত আছেন, অনেক সুন্দর ক্লাস, অনেক ধন্যবাদ। হাসনা হেনা বলেছেন 2, নির্ঘুম পরি বলেছেন বি। ওকে, রাইট আনসার। দেখি এটা রাইট আনসার হয় কিনা। আরঙ্গজেব বলতেছেন অনেকে, আদৌ কি আরঙ্গজেব কি রাইট আনসার কিনা? অনেকে 4 বলছেন। এই যে আঞ্জুমারা খাতুন রাইট আনসার করেছে 4। শাহজাহান বলেছেন একজন, হ্যাঁ মুরব্বী মুরব্বী। রাসেল বিন আব্দুল খালিক বলেছে আরঙ্গজেব, রাইট আনসার হয় নাই। 3 নাম্বারটা কিন্তু আরঙ্গজেব হবে না। শাহজাহান বলেছেন, আরঙ্গজেব বলেছেন। আচ্ছা দেখেন সালটা কত সাল? সালটা হচ্ছে কে? সালটা হচ্ছে 1857। আর আমরা জানি 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ হয়েছে। আর এটার আমরা জানি 100 বছর আগে 1757 ছিল। 1757 সালে মূলত পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধে সিরাজ যখন পরাজিত হয়, ক্ষমতাটা মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে যায়। এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টা ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো একটু বলে রাখি আমাদের, তারপর আমি সিপাহী বিদ্রোহটা নিয়ে একটু আলোচনা করতেছি। দেখেন, ব্রিটিশদের 3টা পর্যায়, ব্রিটিশদের 3টি পর্যায়। এই পর্যায়টা অনেকে আলোচনা করে না, এই জন্য অনেকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রথম পর্যায়টা হচ্ছে 1733 থেকে 1833। 1733 থেকে 1833-এ যারা ক্ষমতায় ছিল তাদেরকে মূলত ডাক নামে হিসেবে বলা হতো গভর্নর। কি নামে ডাকা হতো?
গভর্নর। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে 1833 থেকে 1857/58 মানে 57-58 সময়কালটা পর্যন্ত, এই সময়টাতে গভর্নর নামটাকে চেঞ্জ করে যারা ক্ষমতায় ছিল তাদেরকে দেয়া হয় গভর্নর জেনারেল। তাহলে গভর্নর জেনারেল, তাহলে এটা হয়ে গেল গভর্নর জেনারেল। তাহলে একটা হচ্ছে গভর্নর, একটা হচ্ছে গভর্নর জেনারেল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফ্রেজ আছে যেটা মূলত এই 1858 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়ে গেল, বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেয়া হলো, তারপরে তৃতীয় যে পর্যায়, এই তৃতীয় পর্যায়টা মূলত 1858 থেকে 1947, এটাতে সরাসরি রানী শাসন করেছে, যে কারণে যারা শাসক ছিল তাদেরকে ডাকা হতো ভাইস রয়, ভাইস রয়, অথবা তাদেরকে অন্য নাম হিসেবে বড় লাট নামে ডাকা হতো, বড় লাট নামে ডাকা হতো। এটা হচ্ছে তৃতীয় পর্যায়। প্রিয় স্যাররা বলে তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, বাহাদুর শাহ জাফর, সাদিদ আনসার করেছে, ওকে। আলী আনসার করেছে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছে, রেজওয়ান আলী 1757 পলাশির যুদ্ধ। মনসুর আফরিন আছে আমাদের সাথে, এনামুল হক আছে আমাদের সাথে, এমএসটি ববি বলেছে, সাজিদ আক্তার আছে, স্নিগ্ধা বিশ্বাস, তারপর হচ্ছে এমএসটি চাইনা আছে আমাদের সাথে, সাজিদা আক্তার আছে আমাদের সাথে, ভেরি গুড। তাহমিনা বেগম আমাদের সাথে আছে, সুজন ভাই আছে আমাদের সাথে, শহীদ ভাই আছে আমাদের সাথে, এমএসটি ভৈবা বোন আমাদের যুক্ত আছে, রুহানা জান্নাত রুহি আমাদের সাথে যুক্ত আছে, এফ এম চৌধুরী যুক্ত আছে, অনেক অনেক ধন্যবাদ। ওকে ওকে, সারিক অনেকগুলো বলেছে, ওকে সারিক অনেক ধন্যবাদ, সারিক খুলনা থেকে যুক্ত হয়েছে, ওকে। সুরভি যুক্ত আছে আমাদের সাথে, শারমিন আক্তার, মাশাল্লাহ অনেকেই যুক্ত আছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, ইসলামী ব্যাংকের পরীক্ষাগুলোতে কেমন আসবে? মূলত ব্যাংকের পরীক্ষাগুলোতে অবশ্যই আপনি বাজেটগুলো একটু দেখে যাবেন, সমীক্ষাগুলো একটু ভালো করে দেখে যাবেন, বর্তমান সময়ে রিসেন্ট যেই সংস্থা সম্মেলনগুলো হয়েছে সেগুলো একটু দেখে যাবেন, আর বেসিক যেগুলো অলরেডি পড়ছেন এতদিন পর্যন্ত এগুলো একটু ভালো করে পড়বেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিএস এর বিগত বছরের 10 বছরের প্রশ্নগুলো একটু সলভ করে যাবেন, এগুলো আপনাদের হেল্প করবে ইনশাল্লাহ। ওকে, তারপরটাতে যাই। এবার দেখেন কনটেক্সটটা কি। ব্রিটিশরা 3টা পর্যায়ে মূলত নেতৃত্ব দিচ্ছিল। প্রথম পর্যায়ে তাদের নাম হচ্ছে গভর্নর। তারপর যখন পলাশির যুদ্ধটা হয়ে গেল, তারা যখন ক্ষমতা আরো বেশি পেয়ে গেল, 1833 থেকে তারা নিজেদের নাম রাখলো গভর্নর জেনারেল। এবার 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, এই বিদ্রোহের পরে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়ে গেল এবং ক্ষমতায় চলে আসলো ডিরেক্ট সরাসরি রানী, বা রানীর শাসনটা চলে আসলো। তো রানী যখন ক্ষমতায় নিয়ে আসলো তখন তাদেরকে ডাকা হতো ভাইস রয় নামে। তো আপনারা খেয়াল করবেন ওই সময়টাতে 1857 সালে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল, এই বিদ্রোহটার মূলত সূচনা করেছিল, সূচনা বা মূল যিনি নেতা ছিলেন তার নাম ছিল মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে। এবং এটাতে সমর্থন করেছিল মুঘল শেষ সম্রাট বা শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, অথবা তাকে বাহাদুর শাহ জাফরও বলা হয়। দ্বিতীয় বাহাদুর শাহ অথবা বাহাদুর শাহ জাফর। তাহলে তিনি কিন্তু সমর্থন জানিয়েছিলেন। এখন একটু খেয়াল করেন, মনে করেন আপনি আপনার এই যে প্রশ্নটা, ধরেন আপনার কোনো একটা চাকরি পরীক্ষাতে আসলো, ঠিক আছে। এখন আপনি পড়াশোনা করতেছেন মূলত শুধুমাত্র বাহাদুর শাহ নিয়ে বা বাহাদুর শাহ জাফর নিয়ে, কিন্তু আপনি যখন এটার পুরোটা কনটেক্সট জেনে যাবেন, পুরোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন অবশ্যই কিন্তু আপনার এই জায়গা থেকে কমন পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আমরা স্বাধীনতা নিয়ে কথা বললাম, যেহেতু সাল দেওয়া আছে 1857, তাহলে অবশ্যই সেটা সিপাহী বিদ্রোহকে ইন্ডিকেট করে, যেটা সূচনা করেছিল মঙ্গল পাণ্ডে এবং সমর্থন করেছিল বাহাদুর শাহ। এবং এই বাহাদুর শাহ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশরা এই সিপাহী বিদ্রোহটাকে সমর্থন করার জন্য তাদেরকে নির্বাসন করে, অর্থাৎ বাহাদুর শাহকে নির্বাসন করা হয়। তাহলে বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করা হয়েছিল? মিয়ানমারের রেঙ্গুনে। এই মিয়ানমারের রেঙ্গুন বা অন্য নাম হিসেবে এটা বর্তমান সময়ে ইয়াঙ্গুন নামেও কিন্তু পরিচিত, মানে তো আমরা কিন্তু জানি ইয়াঙ্গুন।
তাহলে রেঙ্গুন বা ইয়াঙ্গুনে নির্বাসিত করা হয় কাকে বলেন তো? বাহাদুর শাহকে। আপনারা দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে, বাংলা বাজারের পাশে মোড়ে একটা পার্ক আছে। এই পার্কটার নাম বর্তমান সময়ে বাহাদুর শাহ পার্ক, যেটার পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে যে ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। যদি কোশ্চেন আসে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? ঢাকায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এবং বাংলা বাজারের কাছাকাছি এই বাহাদুর শাহ পার্ক। এটার পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। প্রিয় স্যাররা সবাই একটু কমেন্টে জানান যে ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত, আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি কিনা সবাই একটু কমেন্টে জানাতে হবে, খুবই দ্রুত, খুবই বুলেটের মতো জানাতে হবে। প্রিয় ভাই বোন আমার, একটু কমেন্টে জানান যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি কিনা। ওকে, আমাদের সাথে ইমরান উদ্দিন কাদেরি, অনেকদিন পর স্যারের ক্লাস। হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে যান এবং আবার আরেকটা ধাঁচে আরেকবার কষ্ট করে, যদি আপনারা বাড়তি আরো এরকম ভাবে জানতে চান, একটু ডিপ ভাবে জানতে চান, কষ্ট করে সবাই যারা যুক্ত হচ্ছেন একবার করে শেয়ার করে দেন। প্রিয় ভাই বোন, আমরা চাই আমাদের আজকে শেয়ার কিন্তু খুব কম, এত কম শেয়ার হলে কিন্তু হবে না। আপনাদের প্রত্যেকটা শেয়ার আমাদের ক্লাসে নতুন করে আবার নতুন কিছু ঢেলে সাজিয়ে নিয়ে আসাটা একটা অনুপ্রেরণা। আমরা যখন দেখি যে আমাদের ক্লাসে অনেক শত শত স্টুডেন্টরা, হাজার হাজার স্টুডেন্টরা ক্লাস করছে, তখন আরেকটু বেশি ডাটা দিতে মন চায়। বলে যে না, আমার প্রিয় ভাই বোনরা কষ্ট করে যেহেতু ক্লাস করছে, তাদেরকে একটু বেশি করে একটু ডাটা দেই, আরেকটু তথ্য দেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আগে দেই। তো সেটার জন্য আপনাদের কোঅপারেশনটা কিন্তু জরুরি, ঠিক আছে? আর সৃষ্টিকর্তা তাদেরই পছন্দ করে যারা মূলত সকলকে সাপোর্ট করে চলে বা সবার সাথে মিলেমিশে চলে। তো আমাদের এই পরিবারটা অনেক বেশি বড় হোক, সবাই এটার আশা করি পেরেছেন। পরের প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি। 4 নম্বরটা, উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধের কোন সেক্টর কমান্ডার ছিলেন? দেখেন, এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তো একবার এসছে। পাশাপাশি পরিসংখ্যান যে ব্যুরো আছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা খুবই রেপুটেড একটা চাকরি। এই পরিসংখ্যান ব্যুরোতে কিন্তু এটা পরিসংখ্যান সহকারী হিসেবে 2021 সালের পরীক্ষার প্রশ্ন এসছে। একই ধরনের প্রশ্ন আপনাদের আগামীতে খাদ্য সহকারী বা বিসিএস, ব্যাংক জব, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। প্রিয় ভাই বোন, সবাই একটু 4 নাম্বারটা আনসার করেন। এবং এই সেক্টর কমান্ডার নিয়ে আপনাদের আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা সেক্টরগুলো নিয়ে আলোচনা করব। আপনারা একটু কমেন্টে আনসার করতে থাকেন, আমি একটু দেখি কে কে যুক্ত হয়েছে আমাদের সাথে, তারপর আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, এমএসটি ববি মেনশন করেছেন। ওকে, আমাদের সাথে জায়না আছেন, 2টা শেয়ার ডান করেছেন, রুহি অনেক ধন্যবাদ। আঞ্জুমানের খাতুন ইয়েস ক্লিয়ার বলেছেন, জুমু ক্লিয়ার বলেছেন, ভেরি গুড। ওকে, ভেরি গুড। ভাই বিদ্রোহীদের ফাঁসি দেওয়া হয় বলেছে শারিক, 5টা শেয়ার দিলাম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভেরি গুড। তারপরে আমাদের সাথে যুক্ত আছেন বিনতে আলী, আয়েশা বিনতে আলী আমাদের সাথে যুক্ত আছেন। ডেথ নোস নো টাইম, খুবই সুন্দর একটা নাম দিয়ে একজনের ফেসবুক আইডি, ডেথ নোস নো টাইম। আচ্ছা, সবাই যুক্ত আছেন, অনেক ধন্যবাদ। শেয়ার ডান বলেছেন ফরহাদ হোসেন, মাশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত আছেন কানিজ। তাসলিমা খাতুন বলেছেন 4-এর 3 হবে। আচ্ছা, 4-এর 3 সবাই রাইট অ্যান্সার করছেন। আদৌ কি 4-এর 3 হবে কিনা এটা সম্পর্কে একটু দেখি। তাহলে দেখেন, সেক্টর কমান্ডার থেকে যদি প্রশ্ন আসে, সেক্টর কমান্ডার, আমরা জানি যে মূলত সেক্টর ছিল কয়টা? সেক্টর মূলত ছিল 11টি। যদি বলা হয় সাব সেক্টর, আজকে সেক্টরের পোস্টমর্টম করে দেবো, কিন্তু সাব সেক্টর ছিল কতটি? 64টি। যদি বলা হয় সবচেয়ে বৃহত্তম সেক্টর কোনটা ছিল? সবচেয়ে বৃহত্তম সেক্টর ছিল, আমরা জানি 1 নং সেক্টর। 1 নংটা ছিল সবচেয়ে বড়। সবচেয়ে ক্ষুদ্রতম সেক্টর কোনটা? ক্ষুদ্রতম সেক্টর ছিল 5 নং সেক্টর। যদি বলা হয় সুন্দরবন কোথায় ছিল? সুন্দরবন কত নম্বর সেক্টরে ছিল দেখেন তো? সুন্দরবন ছিল 9 নং সেক্টরে। যদি বলা হয় নৌ সেক্টর কত নম্বরে ছিল? নৌ সেক্টরটা ছিল 10 নং সেক্টরে। যদি বলা হয় মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার, এখন মুজিবনগর শব্দটা ইউজ হয় না, প্রবাসী অথবা অস্থায়ী শব্দটা ইউজ হয়, তাহলে প্রবাসী অথবা অস্থায়ী সরকার ছিল কত নম্বরে? 8 নম্বরে, 8 নং সেক্টরে। এতটুকু একটু সবাই লিখে নেন খাতায়। আমরা কি কি বলেছি প্রিয় স্যাররা? প্রথমত সেক্টর ছিল 11টা, যার মধ্যে সাব সেক্টর ছিল 64টা। সবাই একটু কমেন্টে জানাবেন। বৃহত্তর সেক্টর ছিল কয়টা? 1টি। ক্ষুদ্রতম সেক্টরটা হচ্ছে, দুঃখিত, বৃহত্তম সেক্টর হচ্ছে 1 নম্বর সেক্টর, ক্ষুদ্রতম সেক্টরটা হচ্ছে 5 নম্বর সেক্টর, যেটা সিলেটের উত্তরাঞ্চল বলতে পারেন বা উত্তর পূর্বাঞ্চল।
পাশাপাশি সুন্দরবন ছিল 9 নম্বর সেক্টরে। মাঝে মাঝে প্রশ্ন আসে যে বাংলাদেশের ফুসফুস খ্যাত, বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ খ্যাত, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ খ্যাত, টাইডল খ্যাত এই সুন্দরবন, সুন্দরবন কয় নাম্বার সেক্টরে ছিল? 9 নম্বরে। যদি বলে নো সেক্টর ছিল কত নাম্বার? 10 নম্বরে। প্রবাসী বা অস্থায়ী সরকার, যেটার আগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মুজিবনগর সরকার হিসেবে পড়তাম, এখন কিন্তু সেই নাম ব্যবহার করে না, তো এই অস্থায়ী বা প্রবাসী সরকারটা ছিল 8 নম্বর সেক্টরে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা প্রিয় স্যাররা? একটু কমেন্টে জানান এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার প্রিয় স্যাররা? সবাই একটু কমেন্টে জানান। ভেরি গুড, ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই 6 নাম্বারটা আনসার করছেন, অনেক ধন্যবাদ। মেনশন করেছেন অনেককে, সানাউল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে, অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে বেসিক তথ্য। এটা ছাড়া যদি আপনাকে কোশ্চেন করে, ধরেন এটা ধরেন বাংলাদেশ, এই বাংলাদেশের এই পাঁচটাতে আমরা জানি 1 নাম্বার সেক্টর ছিল, এই পাঁচটাতে ছিল 6 নাম্বার, আর এই পাঁচটাতে কে ছিল বলেন তো? 9 নাম্বার, ঠিক আছে? আর এই পাঁচটাতে ছিল 7 নাম্বার। এখন যদি বলা হয় বাংলাদেশের সর্ব উত্তরের সেক্টর কোনটা, সর্ব দক্ষিণের সেক্টর কোনটা, পূর্বের কোনটা, পশ্চিমের কোনটা, সেটার জন্য আপনাকে 4টা জিনিস জানতে হবে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলাটা হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড়। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলাটা আমরা সবাই জানি এটা কক্সবাজার। সর্বপূর্বের জেলাটা হচ্ছে বান্দরবন, আর সর্বপশ্চিমের জেলাটা হচ্ছে আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ। আমি একটু ছোট্ট করে লিখছি এখানে। এখন আপনার যদি জেলা মাথায় থাকে আপনি কিন্তু সেক্টর এমনি বলতে পারবেন, কারণ আপনি তো জানেন যে কোন জেলাটা কোন সেক্টরে আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে 1 নম্বর সেক্টরটাতে বান্দরবন আছে, কক্সবাজার আছে, তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ সর্বপূর্বের সেক্টর এবং সর্বদক্ষিণের সেক্টর হচ্ছে 1 নম্বর সেক্টর। তাহলে দেখেন বাংলাদেশের সর্বপূর্ব প্লাস দক্ষিণ, সর্বপূর্ব প্লাস দক্ষিণের সেক্টর হচ্ছে 1 নম্বর সেক্টর। পাশাপাশি সর্ব উত্তরে পঞ্চগড় আছে 6 নম্বর সেক্টরে, তাহলে সর্ব উত্তরের সেক্টরটা হচ্ছে 6 নং সেক্টর। কথা কি বুঝতে পারছেন? এবার পশ্চিমে দেখেন চাঁপাইনবাবগঞ্জ কয় নম্বরে আছে? 7 নম্বর। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই অঞ্চলটা। তাহলে আমরা যদি বলি সর্ব পশ্চিমে কত নম্বর? 7 নম্বর সেক্টর। দেখেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব পড়ে ফেলছেন, বড় ছোট কয়টা আছে না আছে সব পড়ে ফেলছেন, একদম পোস্টমর্টম করে দিলাম কিন্তু আজকে। ভেরি গুড, ভেরি গুড। এতটুকু পর্যন্ত পারা যাবে। এই যে খুব সুন্দরভাবে রূপা খাতুন বলেছেন সেক্টর 11টি, সাবসেক্টর 64টা, বৃহত্তম 1, ক্ষুদ্রতম 5, সুন্দরবন 9, নো সেক্টর আছে 10 এবং অস্থায়ী 8। ভেরি গুড, মাশাআল্লাহ। শহীদ ইসলাম বলেছেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় স্যার। সবাই যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। ক্লিয়ারলি ক্লিয়ার, ওকে। পরাগ বলেছে ক্লিয়ারলি ক্লিয়ার, মাশাআল্লাহ। এখন কথাটা হচ্ছে শুধু ক্লিয়ারলি ক্লিয়ার না, আরো আছে কি? এখন আমরা বুঝবো যে মূলত কমান্ডার, সেক্টর কমান্ডারটা আমরা কিভাবে মাথায় রাখবো। দেখেন আমরা একটু কমান্ডার গুলো একটু মাথায় রাখি। প্রথমত আপনি দেখবেন যে আমাদের যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশের মধ্যে টোটাল যে 11টা সেক্টর আছে, এই 11টা সেক্টরের থেকে আমাদের কোশ্চেনের কমান্ডার গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। কমান্ডার, যে কোন সেক্টরে কোন কোন কমান্ডার ছিল, ঠিক আছে? তাহলে এটা নিয়ে একটু পড়াশোনা করবো আমরা, যে কোন সেক্টরে কোন কমান্ডার ছিল। এবার আসেন 1 নাম্বার সেক্টর। আমরা জানি 1 নাম্বার সেক্টর থেকে কমান্ডার আসলে অবশ্যই জিয়াউর রহমানই কিন্তু হবে, জিয়াউর রহমানই কিন্তু অঞ্চল হবে। তাহলে 1 নাম্বার সেক্টরে কে ছিল? জিয়াউর রহমান, জিয়াউর রহমান, ঠিক আছে? আমরা পূর্ণাঙ্গ নামটা লিখতেছি না, কারণ এখানে জায়গা হবে না, আমরা শুধু শর্ট শর্ট নামগুলো লিখবো। যেমন জিয়াউর রহমানের জিয়া বা জিয়াউর রহমান আপনি লিখে রাখলেন। তাহলে মেজর জিয়াউর রহমান তিনি ছিলেন 1 নাম্বার সেক্টরে। 2 নাম্বার সেক্টরটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে 2 নাম্বার সেক্টর, এটা হচ্ছে 2। এই 2 নাম্বার ছিল খালেদ, খালেদ সাহেব ছিল 2 নাম্বার সেক্টরে, ঠিক আছে? এখানে আরো অনেকগুলো সেক্টর আছে, একটা 3 আছে, একটা 4 আছে, একটা 5 আছে। তাহলে একটা হচ্ছে 3, একটা 4 আর একটা 5। 3 নাম্বার সেক্টরে কে ছিল? 3 নাম্বার সেক্টরে ছিল শফিউল্লাহ। শফিউল্লাহ, শফিউল্লাহ কিন্তু পরবর্তীতে এসফোর্স করেছিলেন। যদি এবছর কারো থেকে প্রশ্ন আসে আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোন, শফিউল্লাহ থেকে প্রশ্ন আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই শফিউল্লাহ, কারণ তিনি কিন্তু 2025 সালে মারা গেছেন, 2025 সালে মৃত্যুবরণ করেছিলেন তিনি। আর বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন তিনি, স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন তিনি। তাহলে তিনি যেহেতু এবছর মারা গেছেন, তাহলে তো আমাদের কিন্তু এই শফিউল্লাহ থেকে প্রশ্ন আসতে পারে, তার সেক্টর থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে?
ওকে, ভেরি গুড। তাহলে আশা করছি এটা পারবেন। শফিউল্লাহ কিন্তু 2025 সালে মারা গেছেন। আপনারা জানেন মানুষ কিন্তু মরে গেলে বেশি দামি হয়ে যায়। আমাদেরকে দেখবেন জীবিত থাকতে কেউ কিন্তু জিজ্ঞাসা করে না, কিন্তু মারা গেলে জিজ্ঞেস সবাই কিন্তু দেখবেন আপনার কাছে এসে বলবে আরে লোকটা ভালো ছিল। অথচ এই কথাটা যদি আপনি জীবন্ত থাকতে যদি কেউ বলতো আপনাকে, আপনি বেঁচে থাকার হয়তো আরেকটা দিন সাহস পাইতেন। তো সেক্ষেত্রে মরে গেলে সবাই হাইলাইট হয়ে যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে শফিউল্লাহ যেহেতু মারা গেছেন, তো তিনি হাইলাইট হয়েছেন। আমরা অনেকে জানিও না যে স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা প্রধান ছিলেন শফিউল্লাহ, মারা গেছে তারপরে জানতেছি। ঠিক আছে স্যার, ফেনী কি 1 নম্বর সেক্টরে পড়েছে? হ্যাঁ, ফেনী নদীর অংশ পর্যন্ত 1 নম্বর সেক্টর, বাকি অংশ 2 নম্বর সেক্টরে। মূলত ফেনী দুইটার মধ্যে পড়েছে। নদীর এ পাশটা হচ্ছে 1 নম্বরে, ওই পাশটা 2 নম্বরে। তাহলে আমরা এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ কোনো একটা সাম্প্রতিক ক্লাসে আলোচনা করব। আজকে শুধু সেক্টর কমান্ডারটা নিয়ে আলোচনা করি। তো জিয়াউর রহমান হচ্ছে 1 নম্বরে, খালেদ হচ্ছে 2 নম্বরে, শফিউল্লাহ হচ্ছে 3 নম্বরে। এই 4 নম্বরে ছিল সিআর দত্ত, যাকে আমরা শর্ট ফর্মে দত্ত নামে লিখলাম, দত্ত। ঠিক আছে। 5 নম্বরে ছিল শৌকত, শৌকত ছিল 5 নম্বরে, শৌকত। এবার আসেন, এটা হচ্ছে 11 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 আর এটা 10। 11 নম্বর একটু পরে বলতেছি, 6 নম্বরটা দেখেন। শৌকতের পরে 6 নম্বরে ছিল বাশার, এই যে দেখছেন বাশার, এই যে বাশার। 7 নম্বরে কে ছিল? 7 নম্বরে ছিল নুরুজ্জামান, নুরুজ্জামান, নুরুজ্জামান ছিল 7 নম্বরে। 8 নম্বরে ছিল ওসমান, 9 নম্বরে ছিল জলিল সাহেব, জলিল। 10 নম্বরটাতে কেউ ছিল না, এটা ছিল শূন্য, এটা ছিল শূন্য। আর 11 নম্বরটাতে ছিল তাহের, তাহের। এতটুকু কি বোঝা গেছে প্রিয় স্যার? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে কিনা? আচ্ছা, মারা গেছে কবে? 2025 সালে 19 জানুয়ারি, রাইট। আপনারা বিস্তারিত বলে দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আমরা সাম্প্রতিকের উপর একটা অনেক বড় একটা ক্লাস নিব, তখন এগুলো সবকিছু আলোচনা হবে ইনশাল্লাহ। তাহলে আপনারা এটা একটু মাথায় রাখবেন। আমাদের এখানে টোটাল কিন্তু 11টা সেক্টর নিয়ে, সেক্টর কমান্ডার নিয়ে বলা হলো, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। কেমন? যদি বলা হতো 10 নম্বরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, 10 নম্বর পরিচালিত হইতো কত নম্বর থেকে? 1 নম্বর থেকে। তাহলে 10 নম্বর পরিচালিত হইতো কত নম্বর সেক্টর থেকে? 1 নম্বর সেক্টর থেকে। তাহলে সবাই বলেন তো প্রিয় স্যাররা, ক্লিয়ার কিনা? 11টা সেক্টরের যে সেক্টর কমান্ডার আছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন, কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানান। এখন এগুলো মুখস্থ করার জন্য, যদিও বর্তমান সময়ে যে পলিটিক্যাল ক্রাইসিস, এই ধরনের টেকনিক দেওয়াটা খুব রিস্কি। হ্যাঁ, সবাই এক একজন এক এক রকম করে তাদের মতো ব্যাখ্যা দেয়। তো এটা জাস্ট মনে রাখার জন্য আপনি একটু মজার ছলে একটা লাইন কিন্তু পড়তে পারেন। যদিও কিন্তু এখানে প্রত্যেকটা লোকই কিন্তু, সবাই কিন্তু সব সম্মানের খুবই বড় লোক, এবং বড় লোক বলতে আমাদের পর্যায়ের, আমাদের চোখে, আমাদের সবার চোখে খুবই সমাদৃত লোকজন। তো আপনারা এভাবে একটা লাইনে মাথায় রাখতে পারেন, যে ধরেন আপনি বললেন যে সাপোজ আপনি বললেন যে জিয়ার খাস 10, বানুর ওজন 0টা। ধরুন এই একটা লাইন দিয়ে আপনি মাথায় রাখলেন, যেন একটা লাইন দিয়ে আপনি যেন পুরোটা সেক্টর কমান্ডার গুলো মনে রাখতে পারেন। ঠিক আছে? যদিও এগুলো খুবই কনফ্লিক্টেবল, এসব ব্যবহার করা উচিত না, তারপর আপনাদের জাস্ট মনে রাখার জন্য আমি বললাম। এটাকে খুবই ক্রিটিসিজম হিসেবে নেবেন না, জাস্ট ফর মনে রাখার জন্য বলছি। ঠিক আছে? তাহলে আমরা বললাম যে জিয়ার খাস 10, বানুর ওজন 0তে, এটা দিয়ে আমরা কিভাবে মাথায় রাখতে পারি? এই জিয়া শব্দটা দিয়ে আপনি মাথায় রাখবেন 1 নম্বর সেক্টর। আমরা জানি মেজর জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরে ছিলেন, এই যেটা হচ্ছে 1 নম্বর সেক্টর। আচ্ছা, এই খা থেকে মাথায় রাখবেন 2 নম্বর সেক্টর, যেটা হচ্ছে মূলত খালেদ মোশাররফকে বোঝাচ্ছে, 2 নম্বর সেক্টর। শ থেকে মাথায় রাখবেন 3 নম্বর সেক্টর, যেটা শফিউল্লাহকে বোঝাচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর সেক্টর। দ থেকে মাথায় রাখবেন দত্ত, যিনি ছিলেন 4 নম্বরে, এই যে দত্ত 4 নম্বর সেক্টর। আরেকটা শ থেকে আপনি মাথায় রাখতে পারেন শৌকতকে, যিনি মূলত 5 নম্বর সেক্টরে আছেন, এই শৌকত হচ্ছে 5 নম্বর সেক্টর। তারপরে আসেন 6 নম্বর, বা থেকে হচ্ছে বাশার, বাশার হচ্ছে 6 নম্বর সেক্টর। তাহলে উইং কমান্ডার বাশার কত নম্বর সেক্টরে ছিল? 6 নম্বর সেক্টরে ছিল। তাহলে এই যে বাশার, বাশার হচ্ছে 6 নম্বরে, এই যে বাশার, এটা হচ্ছে 6 নম্বরে। নূর থেকে নুরুজ্জামান, এই যে নূর থেকে নুরুজ্জামান, নুরুজ্জামান কত নম্বর সেক্টরে? 7 নম্বর সেক্টরে। ও থেকে হচ্ছে ওসমান, 8 নম্বর সেক্টরে, এই যে দেখেন ওসমান 8 নম্বর সেক্টরে। জন থেকে মাথায় রাখবেন জলিল,
9 নাম্বার সেক্টরে আছে জলিল সাহেব সুন্দরবন অঞ্চলটাতে। 10 নাম্বারটা কি শূন্য না, বা সেখানে কোনো সেক্টর কমান্ডার নাই, তো সেক্ষেত্রে শূন্য দিয়ে আপনি কিন্তু 10 নাম্বার সেক্টর মাথায় রাখতে পারেন। আর তা থেকে হচ্ছে তাহের, যেটা হচ্ছে 11 নম্বর সেক্টরে, এই যে তা নাম্বার, তা থেকে 11 নম্বর সেক্টর। এটা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? সবাই একটু কমেন্টে জানান তো এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে কিনা, বা এই ট্রিক্সটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। এটা জাস্ট মনে রাখার জন্য, অবশ্যই কারো যারা মানে জিয়াউর রহমানকে অ্যাজ আ আইডল হিসেবে মনে করেন তাদের কিন্তু মনক্ষুণ্ণ করার জন্য নয়, জাস্ট ফর মনে রাখার জন্য, ঠিক আছে? আমি বারবার বলছি এটা। তো যাই হোক, তো জিয়াউর রহমানের আমরা যদি এখানে টোটাল 11 জনকে মনে রাখতে চাই তাহলে এভাবে একটু মাথায় রাখতে পারবো, ঠিক আছে? স্যার 2 জন করে কমান্ডার ছিল, কিন্তু দেখেন মনে করেন বর্তমান পলিটিক্যাল যে ক্রাইসিস চলতেছে, ক্রাইসিস বলতে বর্তমান যে পলিটিক্যাল সিচুয়েশন, আমরা জানি যারা ক্ষমতায় থাকে তারাই কিন্তু তাদের সেন্ট্রিক কিন্তু প্রশ্ন দেওয়ার চেষ্টা করে। এখন 1 নাম্বার থেকে প্রশ্ন দিলে কি আপনি কখনো রফিক সাহেব থেকে প্রশ্ন দিবে? অবশ্যই না। 1 নাম্বার থেকে দিলে জিয়াউর রহমান থেকে দিবে। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তাহলে যদি বলা হয় জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা, এটা দিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণটা মনে রাখতে পারবেন। খুবই শ্রদ্ধার সহিত তাদেরকে পড়তে হবে, কারণ তারা সবাই আমাদের কাছে একজন বীর, প্রত্যেকটা সেক্টর কমান্ডার আমাদের কাছে বীর। তাহলে আমরা বললাম 1 নম্বরে জিয়াউর রহমান, 2 নম্বরে খালেদ, 3 নম্বরে শফিউল্লাহ সাহেব, 4 নম্বরে দত্ত সাহেব, 5 নম্বরে শওকত সাহেব, 6 নম্বরে বাশার সাহেব, 7 নম্বরে নুরুজ্জামান, 8 নম্বরে ওসমান, 9 নম্বরে জলিল, 10 নম্বরে শূন্য এবং 11 নম্বরে তাহের সাহেব ছিলেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই তো বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, পারবো আমরা ইনশাল্লাহ। বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাইট অ্যান্সার। সকলকে অনেক ধন্যবাদ। যারা যারা বুঝতে পেরেছি সবাই একটা লাভ রিক একটা কমেন্ট করেন তো, মঈন স্যারের জন্য একটা লাভ রিক কমেন্ট করেন। আমি দেখি যে আপনারা কতটুকু অ্যাক্টিভ আছেন, কতটুকু পড়াশোনা করতেছেন। একটা কমেন্ট করেন, একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন সবাই। সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন প্রিয় স্যাররা। যারা যারা লিখতেছে তারাও কমেন্ট করবেন, একটু ব্রেক নেন। যারা যারা লিখতেছেন সবাই একটু ব্রেক নেন, লাভ রিয়েক্ট একটা কমেন্ট করেন। একটা উৎসাহ পাওয়া যাবে যে আমাদের প্রিয় ভাই বোনরা সবাই বেনিফিটেড হচ্ছে আজকের ক্লাসটা থেকে। এবং ইনশাল্লাহ আমি দোয়া করি যেন আপনাদের এই ক্লাসগুলা মানে খুব দ্রুত যেন আপনারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হন, যেন আপনাদের একটা হালাল রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা যেন আপনাদের একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সত্যিকার অর্থে আপনাদের এই পাওয়াগুলো আমাদের জন্য অনেক বড় বড় বিষয়। আমি লাস্ট আপনার গত সপ্তাহে ক্লাস নিতে গিয়েছিলাম যশোরে ক্লাস নিয়ে বের হয়েছি মাত্র, আমি ট্রেনে উঠবো। তো আমি প্রথমে রানিং টিকিট পেয়েছি আর কি। তো আমি সত্যিকার অর্থে মানে প্রথমে সিট পাই নাই। তো আমি জানি আমি ওখান থেকে খুলনা আসতে চাচ্ছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতেছিলাম। হঠাৎ করে একজন দূর থেকে এসে বললো, স্যার আপনি মঈন স্যার না? আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম যে লোকটা আমাকে চিনলো কিভাবে। বলে, স্যার আপনার ক্লাস তো আমি টিউটোরিয়ালে করেছি, আমি তো সাইদুল স্যার পেজে আপনার ক্লাস করি প্রতিনিয়ত। তো উনি আমাকে খুব টেনে হিচড়ে কোনোটা মতে বললো যে স্যার আপনি আমার সিটটাতে বসেন। কিন্তু মানে এটা বিষয়টা হচ্ছে কি, মানে খুব বড় কিছু পাওয়া, মানে বিষয়টা আপনাদের কাছে খুব ইজি মানে ছোট মনে হবে, কিন্তু এই যে শ্রদ্ধা, এই যে বিষয়টা। তো বললাম যে আপনি এখন কি করছেন? বললো যে স্যার আমি আপনাদের পেড বেঁচে ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি এখন ইসলামী ব্যাংকে কর্মরত আছি খুলনা শাখায়। তো এটা শুনে আরো বেশি মনটা খুব ভরে গেল আনন্দে, যে আমাদের স্টুডেন্টরা খুব ভালো ভালো জায়গায় যাচ্ছে, আমাদের যারা আমাদের সাথে কানেক্টেড আছে সবাই খুব ভালো জায়গায় যাচ্ছে, আমরা তাদের সাফল্যের ছোট ছোট অংশীদার হতে পারতেছি। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত অনেক বড় একটা নিয়ামত, এবং এটা আমরা নিয়ামত হিসেবে দেখি। এবং আমি দোয়া করি যেন আপনাদের সকলের স্বপ্নগুলো পূরণ হয়, আপনারা সবাই খুব সুন্দরভাবে আপনাদের একটা হালাল রিজিকের ব্যবস্থা করতে পারেন খুব দ্রুত, ঠিক আছে? ওকে ওকে, আশা করি সবাই অনেকে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন? এখন আমরা সেক্টর পড়ছি না, আপনি দেখেন আমাদের যে বীর শ্রেষ্ঠ ছিল, যে 7 জন বীর শ্রেষ্ঠ ছিল, বীর শ্রেষ্ঠ, এই বীর শ্রেষ্ঠরা কে কোন সেক্টরে যুদ্ধ করে বা কে কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না, এবং আমরা এটাতে সবচেয়ে বেশি গোলমেল পাকাই। আপনারা যদি একটু মনটাকে ঠান্ডা করে, একটু মাথাটাকে ঠান্ডা করে আজকের এই স্লাইডের ক্লাসটা দেখতে পারেন, আশা করি আজকের পর থেকে আপনাদের কখনো বীরশ্রেষ্ঠ 7 জন কে কোন সেক্টরে যুদ্ধ করেছে সেটা সম্পর্কে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, আমি একটু দেখি সবাই রাইট আনসার করেছেন। ওকে ওকে, অনেক ধন্যবাদ। অনেকে লাভ রিয়েক্ট করেছেন, সবাই যারা যারা লাইভ রিয়েক্ট করেছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই।
এনামুল হক হোসেন বলেছেন আমার এলাকা থেকে ঘুরে গিয়েছেন। আসলে এটা ঘোরা চলবে একদম ডিসেম্বর পর্যন্ত ইনশাল্লাহ, আমাদের এই ঘোরাঘুরি চলবে। আর আপনাদের ক্লাস ইনশাল্লাহ অনেক দ্রুত গতিতে চলবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু খুব ইন্টারেস্টিং একটা বিষয় জেনে নিই, যেটা হচ্ছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, যাকে আমরা চিনি। এই নূর মোহাম্মদ শেখ থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং যদি বলা হয় যে 7 জন বীর শ্রেষ্ঠদের কে কোথায় যুদ্ধ করেছে, কে কোন সেক্টরে যুদ্ধ করেছে, এটা আমরা কিভাবে মনে রাখবো? তাহলে চলেন এক নজরে আমরা একটু হুট করে দেখে নিই যে মূলত বীর শ্রেষ্ঠ যারা আছে তারা কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন, এবং সেটাকে আমরা কোন ভাবে, কোন ইজি টেকনিকে মনে রাখতে পারি। তাহলে দেখেন, বীর শ্রেষ্ঠ, এটা আপনারা একটু আনসার করতে থাকেন, তারপরে আমরা বলে নেই। এর মধ্যে আপনি একটা শুধু লাইন মনে রাখবেন, সেটা হচ্ছে আমি হাজী নূরমতি, আমি হাজী নূরমতি। এই একটা লাইন শিখছেন না, আমি হাজী নূরমতি। আপনার প্রত্যেকটা বা 7টা সেক্টর এবং 7টা সেক্টর কমান্ডার, দুঃখিত সেক্টর কমান্ডার কেন বলছি, 7 জন বীরশ্রেষ্ঠ এবং 7 জন বীরশ্রেষ্ঠরা কোথায় কোথায় যুদ্ধ করেছে সবগুলো আপনাদের জন্য ক্লিয়ার। তাহলে এই ছোট্ট একটা টেকনিকে কিন্তু আপনি 7 জন বীরশ্রেষ্ঠ কোথায় কোথায় যুদ্ধ করেছে, কোন কোন সেক্টরে যুদ্ধ করেছে সব পেরে যাবেন। এবং এটা জানানোর একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি হাজী নূরমতি, এখানে আমি থেকে আ থেকে মাথায় রাখবেন আব্দুর রৌফ, আব্দুর রৌফ। তাহলে আব্দুর রৌফ হচ্ছে 1 নম্বরে। মি থেকে মাথায় রাখবেন যে আমরা জানি যে মোস্তফা কামাল, ম থেকে আমরা মাথায় রাখবো মোস্তফা কামালকে, মোস্তফা কামালকে আমরা মাথায় রাখবো। আচ্ছা, তারপরে হা থেকে আমরা মাথায় রাখবো হামিদুর রহমান, হা থেকে কাকে মাথায় রাখবো? হামিদুর রহমান। ওকে, এই যে জি থেকে আমরা কাকে মাথায় রাখবো বলেন তো? জি থেকে আমরা থেকে মাথায় রাখবো জাহাঙ্গীর সাহেবকে, মানে মূলত যিনি জাহাঙ্গীর আমরা নামে রাখতাম, জাহাঙ্গীর সাহেবকে আমরা মাথায় রাখবো, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। তাহলে জাহাঙ্গীর সাহেবকে আমরা মনে রাখতেছি এখানে। ওকে, নূর থেকে কি বলা লাগবে? নূর থেকে তো আপনারা সবাই জানেন, নূর থেকে হচ্ছে নূর মোহাম্মদ শেখ। নূর থেকে কি হবে? নূর থেকে হচ্ছে নূর মোহাম্মদ শেখ। তাহলে এটা একটু অন্যভাবে লিখলে খুব বেশি ভালো ছিল। আচ্ছা, যাই হোক, আমরা একটা কাজ করি, আমরা এটা খুব ক্রমান্বয়ে সুন্দরভাবে নিচে নিচে লিখে দিই, তাহলে আপনাদের জন্য এটা খুব ইজি হবে, বা এটা আপনাদের বুঝতে ইজি হবে। তাহলে এখানে আ থেকে আমরা কি মাথায় রাখলাম, এটা নতুন কালি দিয়ে একটু সুন্দরভাবে লিখে দিই, যেন আপনারা একটা স্ক্রিনশটও নিতে পারেন। এখানে আ থেকে মাথায় রাখবেন আব্দুর রৌফ। আচ্ছা, মি থেকে মাথায় রাখবেন, এই ম বা মি থেকে মাথায় রাখবেন মোস্তফা কামাল। আচ্ছা, হা থেকে মাথায় রাখবেন কাকে? হা থেকে মাথায় রাখবেন হামিদুর রহমানকে মাথায় রাখবেন। আচ্ছা, জি থেকে কাকে মাথায় রাখবেন? জি থেকে মাথায় রাখবেন জাহাঙ্গীর সাহেবকে, জাহাঙ্গীরকে মাথায় রাখবেন। ঠিক আছে, জি থেকে জাহাঙ্গীরকে মাথায় রাখবেন। এবার এই যে নূর থেকে মাথায় রাখবেন নূর মোহাম্মদ শেখ, এটা আমরা সবাই পড়েছি, নূর মোহাম্মদ শেখ ছিল। তাহলে নূর মোহাম্মদকে আমরা মাথায় রাখবো। আচ্ছা, র থেকে এই রটা খুবই গুরুত্বপূর্ণ, রুহুল আমিন। আপনারা সবাই কিন্তু নাম শুনেছেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এই রুহুল আমিনকে আমরা মাথায় রাখবো এখানে, রুহুল আমিন। আচ্ছা, আর মতি থেকে কে হবে? মতি থেকে অবশ্যই হবে মতিউর রহমান। এখন আমি মূলত সাধারণ জ্ঞানটাকে একটু অঙ্কে বা ম্যাথমেটিক্যাল টার্মের মধ্য দিয়ে মনে রাখতে পছন্দ করতাম, এবং এটা আমার কাছে খুব ইজি মনে হইতো। কারণ আপনি যখন সালগুলাকে বা এই যে যেগুলা অঙ্কগুলাকে যদি অঙ্কের মতো করে মনে রাখেন না, তাহলে আপনার কাছে এগুলো খুব ইজি মনে হবে। এখন দেখেন, আপনাকে একটা ছোট্ট জিনিস বলি, আপনি শুধু মাথায় রাখবেন যে সেক্টরগুলো আমরা 1 থেকে 11 পর্যন্ত সেক্টর আমরা সব ক্রমান্বয়ে এই লাইনে আমরা সাজাবো, কিন্তু এর মধ্যে কথা আছে, যেটা আমরা সাজাবো সেটা 3 দ্বারা ভাগ যাবে না, প্লাস হচ্ছে 5 বাদ যাবে। এখন আপনি বলতে পারেন যে স্যার, এটা তো একটু কঠিন দিয়ে দিলেন, আপনি ম্যাথ ঢুকে দিলেন কেন? আপনি কেন ম্যাথ ঢুকে দিলেন? আসলে এই প্রত্যেকটা বীরশ্রেষ্ঠের যতগুলা সেক্টর আছে এগুলো মনে রাখাটা আসলে কঠিন, কিন্তু আপনি যখন কঠিনটাকে একটু সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে নেবেন, দেখবেন এটা আর কঠিন থাকবে না।
এখন দেখেন 1 থেকে 11 পর্যন্ত সবগুলা সেক্টর আমরা ক্রমান্বয়ে যাব, কিন্তু যাওয়ার সময় মাথায় রাখতে হবে আমরা 3 দ্বারা ভাগ যায় এমন কোনো কিছু নেব না, এবং 5 নাম্বার সেক্টরটা আমরা বাদ দেব, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টরের পেয়ে যাব। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমরা যদি বলি আমি হাজি নূর মতি, আমি এখান থেকে আব্দুর রউফ পেলাম, আমি পেলাম হচ্ছে আব্দুর রউফ, মুস্তফা কামাল, হামিদুর রহমান, জাহাঙ্গীর সাহেবকে পেলাম, নূর মোহাম্মদ, রুহুল আমিন এবং মতিউর রহমান, সবাইকে পেলাম। তাহলে এখন দেখেন স্যার কিভাবে হচ্ছে, আমি একটু বুঝাই দিই, তারপর আরেকবার রিভিশন দেব। তাহলে আমাদের কাজটা কি? আমি হাজি নূর মতি, এটা থেকে আমরা 1 থেকে 11 পর্যন্ত ঢালাও ভাবে সাজিয়ে যাব, কিন্তু সাজানোর সময় 3 দ্বারা ভাগ যায় এটাকে আমরা নেব না, এবং 5টাকে আমরা বাদ দেব। কিভাবে? 1 নাম্বার আব্দুর রউফ, ঠিক আছে 1 নাম্বার দিলাম, 1 নাম্বার, 1 তো 3 দ্বারা ভাগ যায় না, ঠিক আছে 1 গেল। মোস্তফা কামাল কত নম্বরে হবে? তাহলে 2 নাম্বার, 2 তো 3 দ্বারা ভাগ যায় না, বা এটা 5ও না, তাহলে 2 নম্বরে কে আছে? মুস্তফা কামাল। হামিদুর রহমান 3 নাম্বার, 3 দ্বারা ভাগ যায় না, অবশ্যই যায়, তাহলে সেটা বাদ। তারপরে কোনটা আছে? 4 নাম্বার, তাহলে 4 নাম্বারটা হামিদুর রহমান। এবার আসেন 5 নাম্বার, আমরা বলছিলাম না যে 5 বাদ দিব, তাহলে 5 বাদ। 5-এর পরে কত হবে? 6। এবার দেখেন 6 কিন্তু 3 দ্বারা আবার ভাগ যায়, তাহলে 6ও বাদ। 6-এর পরে কোনটা আছে? 7, তাহলে জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেব কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? 7 নাম্বার। এবার আসেন 7-এর পরে কত আছে? 8, 8-এর নূর, ঠিক আছে 8-এর পরে 9। এটা বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু বলেন, আমাদের একটু ডিস্টার্ব হয়েছিল, সবাই একটু কমেন্টে জানান তো প্রিয় স্যাররা এটা বুঝতে পেরেছেন কিনা। আমরা আরেকবার রিভিশন দেব, রিভিশন দিলে আশা করি আপনারা বুঝে যাবেন। শেষ করব স্যার, খুব দ্রুত শেষ করব, ঠিক আছে। তাহলে 1 নাম্বারটা আমরা পেলাম মুন্সি আব্দুর রউফ, ঠিক আছে। 2 নম্বরে পেলাম মুস্তফা কামাল, 4 নম্বরে পেলাম কাকে? 4 নম্বরে পেলাম হামিদুর রহমান, 7 নম্বরে পেলাম মহিউদ্দিন জাহাঙ্গীরে, তারপর 8 নম্বরে কাকে পেলাম? 8 নম্বরে পেলাম নূর মোহাম্মদ শেখ। তারপর আমরা দেখতে পারতেছি যে 9, 10 এগুলো তো নাই, 11 নম্বর সেক্টরে মূলত কে করেছিল? 11 নম্বর সেক্টরে করেছিল আমাদের রুহুল আমিন সাহেব, এবং লাস্টেরটা মতিউর রহমান, তার তো কোনো সেক্টরই নাই, কারণ তিনি কিন্তু মূলত কি করে এসেছিলেন? তিনি কিন্তু একজন ফ্লাইট অপারেটর ছিলেন, মানে ফ্লাইট অপারেটর ছিলেন। তিনি পাকিস্তান থেকে একটা জঙ্গি বিমান, ঠিক আছে, এটাকে উড্ডয়নের সময় কিন্তু তিনি নিহত হয়েছিলেন। তো রুহুল আমিনটা 11 নাম্বারটা মাঝে মাঝে অপশনে থাকে 11 না 10, আপনারা 10 দিবেন, 10, ঠিক আছে 10 নাম্বার, ঠিক আছে। তাহলে 10-এর পরে কোনটা আসে? 11 নাম্বার তো হবেই না, কারণ মতিউর রহমান কিন্তু 11 নাম্বারে ছিলেন না। তাহলে আপনারা এবার একটু মাথায় রাখতে পারেন, এইভাবে এটা আপনারা পড়বেন। তাহলে 10 নাম্বার সেক্টরটাতে মূলত নৌবাহিনীর অঞ্চলে কিন্তু রুহুল আমিন কিন্তু লিড দিয়েছিল। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? আমরা কি আরেকবার বলবো? এটা কি আরেকবার রিভিশন দেবো নাকি বলেন? বা এটা কি আমরা আরেকবার বললে কি আপনাদের জন্য সুবিধা হয় কিনা? সবাই তো বলেন, পারছেন নাকি আরেকবার বলতে হবে? আপনারা কি কনটেক্সটটা কি বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলতে হবে? সবাই একটু বলেন স্যার, প্রিয় স্যার সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত পারবো কিনা। স্যার আরেকবার বলেন, আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা আরেকবার খুব ইজি ওয়েতে এটা একবার পড়ার চেষ্টা করি, ঠিক আছে। আরেকবার একটু বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আরেকবার বলার চেষ্টা করি। আমরা মাথায় রাখলাম একটা লাইন, আমি হাজি নূর মতি, আমি হাজি নূর মতি, শেষ। 7টা আমরা বিশিষ্ট পড়ে ফেললাম। আমি মানে হচ্ছে আব্দুর রউফ, তারপর মোস্তফা কামাল, হামিদুর রহমান, জাহাঙ্গীর, নূর মোহাম্মদ, রুহুল আমিন এবং মতিউর রহমান। এবার 1 থেকে 11 পর্যন্ত সবাইকে আমি একটা একটা করে দিয়ে যাব, প্রথম থেকে একটা করে দিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে, সেটা 3 দ্বারা ভাগ দেওয়া যাবে না এবং 5 বাদ যাবে। তাহলে প্রথমে আব্দুর রউফ 1 নম্বর সেক্টর, মুস্তফা কামাল 2 নম্বর সেক্টর, 3 দ্বারা তো ভাগ যাবে না, তাহলে 3 নাই, 4 নম্বরে হামিদুর রহমান। তারপর 5 আসে, 5 তো বাদ দিতে হবে, তাহলে 5 বাদ। 6 আসে, 6 3 দ্বারা ভাগ যায়, ওইটাও বাদ, 7 নম্বর সেক্টর জাহাঙ্গীর। 8-এ আসেন নূর মোহাম্মদ, 8 নম্বর। 9 নম্বর 3 দ্বারা ভাগ যায়, 9 বাদ। 10 নম্বরে রুহুল আমিন। 11 নম্বরে কি মতিউর রহমান হবে? মতিউর রহমান কি কোন সেক্টরে যুদ্ধ করেছে? যুদ্ধ করে নাই। তিনি কিন্তু পাকিস্তান থেকে একটা জঙ্গি বিমান উড্ডয়ন করে আসার সময় ব্লাস্ট হয়ে তিনি কিন্তু নিহত হন। তো সেক্ষেত্রে মতিউর রহমানের কোনো সেক্টর নাই। তাহলে আশা করি প্রিয় ভাই বোনরা এটা বুঝতে পারলে সবাই একটু কমেন্টে ডান লিখেন। আর এই টেকনিকটা কি ফলো করতে পারবেন কিনা সবাই একটু বলেন। সবাই একটু বলেন। তাহলে আমরা যদি বলি নূর মোহাম্মদ শেখ কত নম্বরে হবে, আনসার এখানে নাই। আনসারটা হবে কত নাম্বার বলেন তো? আনসার হবে 8 নাম্বার সেক্টর, 8 নাম্বার সেক্টর, আনসার হবে 8 নাম্বার। তাহলে নূর মোহাম্মদ শেখ কত নম্বরে করেছেন? 8 নাম্বার সেক্টরে, ঠিক আছে। এখানে কিন্তু আনসার দেয়া নেই। তাহলে যাই হোক, সবাই কি বুঝতে পেরেছেন? এই তো
উমিলা নাকি উর্মিলা, দুঃখিত, উর্মিলা বলেছেন বুঝতে পারছেন, রূপা বলেছেন ডান ডান ডান। একটা ইউনিক ভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। অনেক সময় ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু আমরা এগুলো বুঝতে পারি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টার্মে যদি বোঝা হয় আমাদের মাথায় এগুলো খুব শার্প ভাবে কিন্তু সেট করা থাকে। একটা মাত্র লাইন মাথায় রাখবেন, আমি হাজি নূরমতি, শেষ। তাহলে আমরা তারপরে প্রশ্নটা চলে যাচ্ছি, খুবই বড় বড় ব্যাখ্যা হয়ে যাচ্ছে। যাই হোক, এবার দেখেন বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টা। এটা যে না পারবে এই প্রশ্নটা, আমার মনে হয় তার কিন্তু চাকরির প্রস্তুতিতে অনেক 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 পিছিয়ে আছে সে। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন, এটা মেডিকেল 21-22 সেশনে আসছে। খাদ্য অধিদপ্তরে এই কিরে, এটা কি হইলো স্যার? 25 তারিখ একটা প্রশ্ন আছে না? হ্যাঁ, এই 25 তারিখ কিন্তু খাদ্য, এইটাই সেম পরীক্ষাটা কিন্তু 2021 সালের প্রশ্নটা আসছে, একই প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসছি। তাহলে খাদ্য অধিদপ্তরের সরকারি উপখাদ্য পরিদর্শক 2025, এই পরীক্ষাটা 2000 আবার 2021 সালে হয়েছে, 25 তারিখে হবে। তাহলে 25 তারিখে যেটা হবে এটা আবার সরকারি কর্ম কমিশন পিএসসির প্রাণ রসায়নবিদ 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আপনাদের আসবে। বলেন দেখি এটা কত হবে? সবাই একটু আনসার করেন দেখি, কে কে পারবেন। একটু দ্রুত আনসার করেন প্রিয় ভাই বোন, আমি একটু আপনাদের কমেন্ট গুলো দেখি যে কে কে পারবেন। বলেন স্যার, কে কে পারবেন দেখি, আপনাদের কমেন্ট গুলো আমি দেখছি। আমাদের সাথে কমেন্ট করেছেন আরুষি রোজান্স, কমেন্ট করেছেন লিজা কমেন্ট করেছেন, ভেরি গুড। তারপর উষা খাতুন বলেছেন, রোজা বলেছেন 4টি রাইট আনসার, সবাই রাইট আনসার করছেন মাশাআল্লাহ, সবাই 4টি রাইট আনসার করেছেন, অনেক ধন্যবাদ। আমি একটু বলে রাখি, এই যে যেটা আপনারা যেটা বলেন সংবিধানের মূলনীতি, সংবিধানের মূলনীতি মূলত এই যে মূলনীতি মূলত 4টি। এখন 4টি মূলনীতি কি আপনি মাথায় রাখতে পারেন, NSDS, এটা দিয়ে NSDS। এন মানে হচ্ছে ন্যাশনালিজম, ডি মানে হচ্ছে, দুঃখিত, এস মানে হচ্ছে সোশ্যালিজম, আরেকটা ডি থেকে হচ্ছে ডেমোক্রেসি, আর আরেকটা এস থেকে হচ্ছে সেকুলারিজম। তাহলে আমরা বুঝতে পারলাম বাংলাদেশের 4টা মূলনীতি হচ্ছে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম। ন্যাশনালিজম মানে হচ্ছে, আপনারা সবাই জানেন, এটা মানে হচ্ছে জাতীয়তাবাদ। সোশ্যালিজম শব্দটার অর্থ হচ্ছে সমাজতন্ত্র। ডেমোক্রেসি শব্দটার অর্থ হচ্ছে গণতন্ত্র। এবং সেকুলারিজম শব্দটার অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখন আপনি যদি এই NSDS থিওরিটা ফলো করেন, মঈন স্যারের এটা যদি একটু ভালো করে পড়তে পারেন, তাহলে আপনি সংবিধানের 4টা মূলনীতি তো পারলেন, পাশাপাশি আপনি অনুচ্ছেদও মাথায় রাখতে পারবেন। কিভাবে দেখেন, সংবিধানে মূলনীতি নিয়ে বলা আছে সংবিধানে 8 নম্বর অনুচ্ছেদে। কয় নম্বরে? 8 নম্বর অনুচ্ছেদে। আর তারপরে যদি আপনি NSDS বসাই দেন, এন নিয়ে বলা আছে 9 নম্বর অনুচ্ছেদে, এস নিয়ে বলা আছে 10 নম্বরে, ডেমোক্রেসি নিয়ে বলা আছে 11 নম্বরে, আর সেকুলারিজম নিয়ে বলা আছে 12 নম্বরে। এটার মানে কি? এটার মানে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ নিয়ে বলা আছে 9 নম্বর আপনার সংবিধানের অনুচ্ছেদে, আপনার সোশ্যালিজম বা সমাজতন্ত্র নিয়ে বলা আছে 10 নম্বর অনুচ্ছেদে, আপনার ডেমোক্রেসি বা গণতন্ত্র নিয়ে বলা আছে সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে, এবং সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা নিয়ে বলা আছে 12 নম্বর অনুচ্ছেদে। সেক্টর আসতেছে বারবার, যাই হোক, অনুচ্ছেদে। তাহলে দেখেন, এই যে আমাদের NSDS থিওরি, যেটা মূলনীতির থিওরি, তাহলে মূলনীতির এই থিওরিটা প্রমাণ যদি হয়ে যায় আপনাদের, মূলনীতি আপনি বুঝতে পারলেন যে 4টা আছে। 4টা কি? NSDS মূলনীতি আছে সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদে, 9 নম্বরে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ, 10 নম্বরে সোশ্যালিজম বা সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র, 12 নম্বরে ধর্ম নিরপেক্ষতা। তাহলে এটা কি বুঝতে পেরেছেন কিনা প্রিয় স্যাররা? সবাই একটু কমেন্টে জানান, এটা কি বুঝতে পেরেছেন কিনা? প্রিয় স্যাররা সবাই একটু কমেন্টে জানাতে হবে এতটুকু কি বোঝা গেছে কিনা, এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে কিনা? সবাই 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 একটু কমেন্টে জানাতে হবে এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে কিনা। NSDS থিওরি, তাহলে NSDS থিওরিটা একটু মাথায় রাখবেন। এই থিওরিটা মাথায় রাখলে আপনারা প্রথমত মূলনীতি মুখস্থ করতে পারবেন, ইংরেজি প্রতিশব্দ মুখস্থ করতে পারবেন, পাশাপাশি যতগুলো অনুচ্ছেদ আছে, এই যে 5টা অনুচ্ছেদ 8 থেকে 12 পর্যন্ত, সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ডান, আলহামদুলিল্লাহ ডান, ভেরি গুড। জি স্যার, পারবো, মাশাআল্লাহ, রাইট হচ্ছে মৌলভীবাজারে, ঠিক আছে। সর্বাধিক চা বাগান আছে কোথায়? মৌলভীবাজারে।
তাহলে আমরা এটা আশা করি সবাই পারবো যে বাংলাদেশের সবচেয়ে বেশি নিবন্ধিত চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। কতটি আছে? 92টি। আর যদি প্রশ্ন আসে, দেখেন আমরা জানি সিলেটে চা বাগান আছে, পঞ্চগড়ে অর্গানিক চা বাগান আছে, মৌলভীবাজারে চা বাগান আছে, তাহলে নাই কোনটা? নাই হচ্ছে এই জামালপুর। তাহলে আমরা আনসার করবো বাংলাদেশে কোন জেলায় চা উৎপাদন হয় না বা বাগান নাই সেখানে। উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক 2017 সালের একটা প্রশ্ন। তাহলে আনসারটা হবে জামালপুর। জামালপুর 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 হয় না বলেছে। প্রিয় ভাই বোনরা, আপনারা সবাই হচ্ছে না, আমরা বলতে পারলাম সেটা জামালপুরে। আশা করছি সবাই ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবং আলহামদুলিল্লাহ আমাদের টোটাল যতগুলা মানে পড়ার যে কন্টেক্সট ছিল সেগুলো আমাদের ডান। এতটুকু নিয়ে আমাদের আর কোনো ইস্যু আশা করি নাই। তো আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আর লাস্ট আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আজকের যেহেতু ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্তই, আমরা আশা করি সবাই খুব এনজয় করেছি আজকের ক্লাসটা। সবাই একটু কষ্ট করে আমাকে জানাতে হবে প্রিয় ভাই বোনরা যে আপনারা ক্লাসটাকে এনজয় করেছেন কিনা। সবাই একটু কমেন্টে জানান যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আর এভাবেই যদি আপনি টপিক বেস সাধারণ জ্ঞান শিখে সবার আগে চাকরিটা নিশ্চিত করতে চান, আপনি চান যে আপনার একটা হালাল রিজিকের ব্যবস্থা হোক, তো সেক্ষেত্রে আমাদের এই কোর্সগুলোকে আপনি ক্লাসগুলোকে ফলো করতে পারেন। এবং ক্লাসগুলোর জন্য আপনি আমাদের যে নতুন কোর্সগুলো আসছে সামনে, সেই কোর্সগুলোতে কিন্তু আপনি যুক্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে? তো এই কোর্সগুলোতে যুক্ত হওয়ার নিয়মটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনরা। আপনাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি বাংলাদেশের এই প্রথম সকল চাকরি পরীক্ষার কম্বো ব্যাচ। এবং এই কম্বো ব্যাচটাতে কি আছে? এই কম্বো ব্যাচটাতে আপনি প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড সবগুলা একত্রিত একটা প্রিপারেশন নিতে পারবেন আমাদের প্রিয় প্ল্যাটফর্ম টিউটোরিয়ালের সাথে। ঠিক আছে? এবং এবার আপনি দেখেন এই যে আমরা যে ব্যাচটা শুরু করছি এটাতে কি কি কমপ্লিট হবে। এটাতে ইনশাল্লাহ প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড কম্বাইন ব্যাচে কিন্তু যুক্ত হলে আপনি এটাতে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ব্যাচ রেকর্ডেড ক্লাসগুলো আপনি আজীবন করতে পারবেন। অর্থাৎ এখানে একটা খুবই সুন্দর একটা মোটো আমরা সেট করেছি। এই মোটোটা আপনি দেখতে পারেন। মোটোটা হচ্ছে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। মানে হচ্ছে আপনি ভর্তি হবেন একবার, কিন্তু এটাকে কিন্তু আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া হবে। আপনি লাইফ টাইম এটা থেকে সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোন, যারাই এই ক্লাসটাতে যুক্ত হতে চাচ্ছেন বা আমাদের কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, তারা কিন্তু এই ব্যাচে 100টা লাইভ ক্লাস এবং 100টা এক্সাম কিন্তু আপনারা পাবেন। পাশাপাশি প্রায় 1200 টাকা সমমূল্যের কিন্তু আপনারা যে আমাদের লেকচার শিট গুলো আছে বাংলার উপরে, ইংরেজির উপরে, ম্যাথের উপরে এবং আমাদের সাধারণ জ্ঞানের উপরে 4টা লেকচার শিট আপনারা কিন্তু পেয়ে যাবেন, এক্সক্লুসিভ কিছু লেকচার শিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রিয় ভাই বোনরা, যারাই কিন্তু আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, এই আপনারা যারা চাকরি প্রত্যাশী, ঠিক আছে, এই চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটা কিন্তু একটা খুবই সুবর্ণ একটা সুযোগ। চাকরি প্রস্তুতির যারা নিতে চাচ্ছেন, এই চাকরি প্রস্তুতির ক্ষেত্রে সকল চাকরি প্রস্তুতির একটা কম্বাইন্ড ব্যাচ আমরা নিয়ে এসেছি। তো আপনি যদি প্রাইমারিতে আগে ভর্তি হতেন সেখানে আপনাদেরকে 1500 টাকা আলাদা দিতে হতো। আপনি নিবন্ধন বা এনটিআরসি তে ভর্তি হতে চাচ্ছেন সেখানে আপনাকে 1500 টাকা আলাদা দিতে হতো। 10 থেকে 20তম গ্রেডে আপনি ভর্তি হতে যাচ্ছেন সেখানেও কিন্তু আপনাকে 1500 টাকা, মোট 4500 টাকা দিতে হইতো। কত টাকা? 4500 টাকা দিতে হইতো। এবারে সেটা শেষ, ওই দিন শেষ। সাইদুল স্যার আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্যাচ এনেছে, সেটা হচ্ছে প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড সবগুলাই আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকায়। তাহলে এই যে 1450 টাকার যে কোর্সটা, এই 1450 টাকার কোর্সে একসাথে আপনি প্রাইমারি পাচ্ছেন, প্রাইমারি প্রিপারেশন, আপনি নিবন্ধনের প্রিপারেশন, আপনি 10 থেকে 20তম গ্রেডের যে প্রিপারেশন সবগুলাই নিতে পারতেছেন। তাহলে দেখেন, এট এ টাইম যখন আপনার কাছে একটা সুবিধা থাকবে যে আপনি এট এ টাইম 3টা সেক্টরের সব প্রিপারেশন নিতে পারতেছেন। শুধু 3টা তো না, এখানে আমরা দেখতেছি প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, কিন্তু এই যে 10 থেকে 20তম গ্রেডের যে কত চাকরি আছে সেগুলো সবগুলোর প্রিপারেশন কিন্তু আপনি এই কোর্সটা করলে পেয়ে যাবেন। তাহলে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেসের এই কোর্সটাতে যদি আপনি ভর্তি হতে চান, এত সুন্দর একটা আয়োজনে যদি আপনি অংশীদার হতে চান, সেক্ষেত্রে আজকের অফারে ভর্তি হতে, এই 1400 টাকার অফার যদি ভর্তি হতে চান, তাহলে আমাদের যে নাম্বার আছে 01767265758, এই নাম্বারটাতে আপনি বিকাশ অথবা আপনি নগদ করে আপনি কিন্তু আমাদেরকে লাস্ট 4 ডিজিট একটু কমেন্টে জানিয়ে দিন। যারা যারা লাইভে ভর্তি হবে তাদের জন্য কিন্তু 1450 টাকার এই অফারটা থাকবে। তো যারা যারা লাইভে ভর্তি হচ্ছেন প্রিয় ভাই বোনরা, সবাই কষ্ট করে বিকাশ অথবা নগদ করে এই নাম্বারটাতে আপনি এখনই কমেন্টে দেন যে 4টা ডিজিট এবং বলেছেন আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে। একটু কমেন্ট করেন সবাই, যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা যারা আমাদের সাথে আমাদের এই সুন্দর আয়োজনে যুক্ত হচ্ছেন। আমি ইনশাল্লাহ আপনাদের
মঈন স্যার খুবই পূর্ণাঙ্গভাবে, যেমনটা আমাদের আগের ক্লাসগুলোতে আমি যুক্ত হতে পারিনি, ইনশাল্লাহ এই কোর্সটাতে আমি একটা বড় ক্লাস ইনশাল্লাহ কন্ডাক্ট করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। আর আপনাদের সাথে কিন্তু যোগাযোগ হবে, আমাদের ক্লাসে দেখা হবে, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ইনশাল্লাহ বিশ্লেষণ করে এরকম ট্রিক্স এন্ড টেকনিক্স দিয়ে কিন্তু আমরা সলভ করব, যেগুলা আশা রাখি আপনি আর কোথাও কোনো ক্লাসে পাবেন না। কারণ এগুলা একদম খুঁটিনাটি বিশ্লেষণ করে ক্লাস করলে একটা বিষয় কি, আপনার প্রত্যেকটা জিনিস বেসিক থেকে আপডেট পর্যন্ত কিন্তু সলভ হয়। তাহলে আপনারা যারা চিন্তা করতেছেন আপনাদের আজীবনের একটা সম্পদ গড়ে তুলতে এবং একটা বড় ব্যাকআপ নিতে, যে আমি যে কোনো প্রিপারেশন নেই না কেন, যত বছর ধরে আমি চাকরির প্রিপারেশন নেই না কেন, আমার একটা ব্যাকআপ থাকবে ইনশাল্লাহ, তো আপনি 4500 টাকার বা 4500 টাকার বিশাল একটা কোর্স মাত্র 1500 টাকাও না, মাত্র 1450 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা যারা প্রিয় শিক্ষার্থীরা 767265575 এটা কিন্তু লাইভ চলাকালীন সময়ে কিন্তু আপনাদের জন্য এই অফারটা থাকবে, ঠিক আছে? তাহলে প্রিয় ভাই বোন যারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, সবাই যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন, কেমন? কারণ কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আদৌ কি আপনারা যুক্ত হচ্ছেন কিনা বা আমাদের সাথে কিন্তু কানেক্টেড আছেন কিনা, বা যারা যারা টাকা পাঠিয়েছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে কিন্তু অ্যাড করতে পারবো না, কেমন? তো সেক্ষেত্রে একটু কমেন্টে জানাবেন যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা এবং আমাদের সাথে ভর্তি হচ্ছেন কিনা। ওকে, ওমর ফারুক স্যার, আমি ভর্তি হয়েছি, মাশাআল্লাহ। ওমর ফারুক স্যার, আমি আপনার নামটা একটু লিখি, ফারুক স্যার, আমাদের সাথে ফারুক স্যার কিন্তু যুক্ত হয়েছেন, তিনি কিন্তু ভর্তি হয়ে গেছেন, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন তিনি, মাশাআল্লাহ। এবং আপনারা যারা লাইভ চলাকালীন ভর্তি হচ্ছেন তাদের জন্য কিন্তু এই 1450 টাকার কোর্সটা কিন্তু এটাই কিন্তু সবচেয়ে সুন্দর একটা কোর্স ফি, এবং 4500 টাকা মূল্যের এই কোর্স ফিটা এটা হয়ে গেছে 1450 টাকা। এখন আপনাদের জন্য আর কি আছে? মনে হচ্ছে আপনাদের কাছে স্যার 1450 টাকা 1450 টাকা, কিন্তু সত্যিকার অর্থে এই 1450 টাকার মধ্যে আমি আপনার 1200 টাকা সমমূল্যের কিন্তু হাইলাইট পেয়ে যাচ্ছেন, সেটার জন্য কিন্তু আলাদা কোনো টাকা পে করতে হবে না। ইট মিনস আপনি 1450 টাকায় 100টা লাইভ ক্লাস, 100টা এক্সাম, 4টা খুবই গুরুত্বপূর্ণ, স্যার আমাকে একটু একটু বই দেওয়া যাবে? 4টা এমন এক সেট বই, এমন এক সেট বই, আমরা একটু দেখি যে বইগুলোতে মূলত কি কি আছে। যারা যারা ভর্তি হয়েছেন তারা আশা করি যে এটা বইগুলো পেয়ে গেছেন। এই বইগুলো এখানে কি কি বই আছে যে নিচে থেকে স্যার বইগুলো আপনারা দেখবেন যে এটাতে মূলত এভাবে এমন খুবই গুরুত্বপূর্ণ কিছু সুন্দর সুন্দর বই পাবেন বা লেকচার শিট পাবেন, এক্সক্লুসিভ লেকচার শিট, যেটাতে আপনি গণিতের একটা লেকচার শিট পেয়ে যাবেন, আপনি পাবেন 10 থেকে 20তম গ্রেড বা নিবন্ধনের সবকিছুর একটা বাংলার খুবই সুন্দর একটা সাজেশন বুক, আপনি এখানে পাচ্ছেন একটা ইংরেজির সাজেশন বুক খুবই সুন্দরভাবে লেখা, এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটাতে আমি কাজ করেছি এবং যেটাতে আমার কাজ আছে সেই সাধারণ জ্ঞানের লেকচার শিট, ঠিক আছে? এই যে সাধারণ জ্ঞানের খুব সুন্দর একটা লেকচার শিট, এই গুছানো একটা লেকচার শিট কিন্তু আপনি পেয়ে যাবেন, আপডেটেড একটা লেকচার শিট। তাহলে আপনারা যদি এই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আপনার হচ্ছে ম্যাথ, টোটাল 4টা টপিকের এক্সক্লুসিভ যে আমাদের শিটগুলো আছে এগুলো সহ, এগুলো সমেত আপনি যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হন, আপনি কিন্তু এই 1200 টাকা আলাদা করে দিতে হচ্ছে না, শুধুমাত্র 1450 টাকার কোর্স ফি দিয়ে আপনি 1200 টাকার এই 4টা হাইলাইট কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রিয় স্যার, আমাদের ওমর ফারুক স্যার যুক্ত হয়েছেন, সবাই একটু কমেন্টে জানান যারা যারা যুক্ত হচ্ছেন, লাস্ট 4 ডিজিট একটু জানান, আপনাদের প্রিয় ভাই বোনদেরকে একটু উৎসাহ দেন যে যারা যারা নতুন করে যুক্ত হতে চাচ্ছে। সত্যিকার অর্থে বর্তমান সময়ে অনলাইনটা এত বেশি মানে একটা খুবই খারাপ, আমি বলবো খারাপ আবার ভালোও বলবো, তো এমন একটা অঞ্চল হয়েছে যেখানে সত্যিকার অর্থে সবাই অনেক টাকা দিয়ে অনেক কোর্সগুলোতে ভর্তি হচ্ছে, কিন্তু সবাই ভালোভাবে ক্লাস কন্ডাক্ট করে না বা ঝামেলা হয়। কিন্তু আমাদের টিউটোরিয়াল ফ্যামিলিটা খুবই 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 পরিমাণে, প্রচন্ড পরিমাণে স্ট্রাকচার্ড, যে কারণে এখানে ক্লাসগুলো খুবই সুন্দরভাবে হবে। আর যারা এখানে ক্লাস নেবেন সবাই খুবই কোয়ালিফাইড টিচার্স, এবং এই কোয়ালিফাইড টিচার্স প্যানেল ইনশাল্লাহ আপনাদের স্বপ্নের সারথি হিসেবে ধরা দিবেন। তো যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যাররা সবাই, আবার আমি নাম্বারটা একটু লিখে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 0176726575758, এই নাম্বারটাতে 58, এই নাম্বারটাতে যারা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন, এই নাম্বারটাতে বিকাশ এবং নগদে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে, এবং এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যদি বা আমাদের ফেসবুকের যে পেজ আছে পেজ যদি আপনি মেসেজ করেন, আপনাকে কিন্তু সিক্রেট গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, যেখানে আপনি আপনার চাকরির প্রিপারেশনটাকে শানিত করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই সবাই খুব দ্রুত নিতে হবে, আমরা বেশি সময় দেব না, আগামী 10 মিনিটের মধ্যে যারা যুক্ত হবে তাদের জন্য কিন্তু 1450 টাকার এই কোর্স ফিটা থাকবে, এবং এই 1450 টাকার কোর্স ফিটা কিন্তু আপনি প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে, নিবন্ধনের ক্ষেত্রে, 10 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে পুরোটার কম্বো ব্যাচে আপনি ভর্তি হতে পারতেছেন, অর্থাৎ আলাদা আলাদা করে এই 1500 টাকা এগুলো কিন্তু ভর্তি হতে হচ্ছে না। তো প্রিয় ভাই বোনরা খুবই দ্রুত একটু সিদ্ধান্ত নেন, আপনাদের জন্য কিন্তু এটা খুব স্বল্প সময়ের জন্য আছে, আপনারা খুব দ্রুত একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন যে আমরা মূলত এই কোর্সটাতে ভর্তি হব। মুহিন স্যারের খুব স্ট্রাকচার ক্লাসগুলো আমরা ইনশাআল্লাহ এটাতে পাবো, সাইদুল স্যারের ক্লাসগুলো পাবো, আমরা সবাই
খুবই দুর্দান্ত ক্লাস পাবো ইনশাল্লাহ এটা থেকে। তো সবাই যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যাররা সবাই একটু কমেন্টে বলেন, যারা টাকা পাঠিয়েছেন, অসাধারণ ক্লাস বলেছেন, তাসফি অনেক ধন্যবাদ। ক্লাস কবে থেকে শুরু হবে? খুব দ্রুত। রাসেল বিন আব্দুল খালেক বলেছেন স্যার পেইড ব্যাচে আপনার ক্লাস চাই। অবশ্যই আমি ক্লাস নেব। 49তম বিসিএস এর কোশ্চেনগুলো ক্লাস পাবো ইনশাল্লাহ। মুফতি আব্দুল কাদের বলেছেন স্যার অসাধারণ ক্লাস হয়েছে। প্রিয় স্যার অনেক ধন্যবাদ। প্রিয় ভাই রেবেকা সুলতানা আলহামদুলিল্লাহ অনেক ভালো মাশাআল্লাহ। সবাই অনেক প্রশংসা করেছেন আজকের ক্লাসে। আপনাদের এই প্রশংসা আমি আমার শক্তি হিসেবে নিচ্ছি। তো যাই হোক প্রিয় স্যাররা সবাই যারা যুক্ত হতে যাচ্ছেন, আপনারা যদি এমনই সুন্দরভাবে কন্ডাক্ট করে আমাদের ক্লাসগুলা, তাহলে অবশ্যই আপনাদের পেইড ক্লাসে ভর্তি হওয়া উচিত। এবং এটা আপনারা একটা ইনভেস্ট হিসেবে ধরেন। আপনি সব জায়গাতে একটা ব্যবসা বাণিজ্য করতে যাবেন, আপনি ইনভেস্ট হিসেবে ধরবেন। আপনার জীবনের জন্য কিছু যদি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে এই 1450 টাকা আপনার একটা সেরা ইনভেস্টমেন্ট হবে, যেটাতে আপনি বাংলা, আপনি ইংরেজি, আপনি জিকে, আপনি ম্যাথ, আপনি 4টা সাবজেক্ট সম্পর্কে খুবই ভালো একটা ধারণা পাবেন। এবং আপনি কিন্তু 1450 টাকার একটা সুন্দর সুযোগে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন, যেখানে 1200 টাকা সমমূল্যের আমাদের 4টা হাইলাইট দেওয়া হবে। 4টা হাইলাইট কি? বাংলার উপর একটা হাইলাইট পাচ্ছেন, আপনি পাচ্ছেন ইংরেজির একটা হাইলাইট, সাধারণ জ্ঞানের একটা হাইলাইট, এবং খুবই গুরুত্বপূর্ণ আপনি পাচ্ছেন ম্যাথের উপর একটা হাইলাইট। তাহলে এটা কিন্তু খুব দ্রুত আমরা কিন্তু এটাকে শেষ করব। তাহলে প্রিয় স্যাররা 01767265858 স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে বিকাশ অথবা নগদে পেমেন্ট করলেই কিন্তু আজকের এই ক্লাসটাতে আপনি অ্যাড হতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনারা যারা আর এই অফারটা শেষ হবে, কিন্তু যাদের অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন বা অফারটা যদি পেতে চান, যে স্যার আমি একটু ঝামেলার মধ্যে আছি, আমাদের প্রিয় স্যার সাইদুল স্যার কিন্তু প্রচন্ড পরিমাণে একজন মানবিক মানুষ। তিনি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পিছনে সারথি হিসেবে কাজ করেন। তো সেক্ষেত্রে আপনাদের যাদের আর্থিক সমস্যা আছে বা যারা মনে করেন যে স্যারের সাথে একটু যোগাযোগ করলে হয়তো বা বেটার কিছু পাওয়া যাবে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে 018049955 থেকে 63 থেকে 71 পর্যন্ত, 63 থেকে 71 পর্যন্ত এই যে কোনো একটা নাম্বার আপনি যদি কল করেন, আপনি কিন্তু সরাসরি আমাদের সাইদুল স্যারের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের সাইদুল স্যার কিন্তু যথেষ্ট পরিমাণে মানবিক। যাদের আর্থিক সমস্যা আছে তারা কিন্তু কোনো অফার চাইলে আমরা কিন্তু সেটাতে অবশ্যই অ্যাকসেপ্ট করব এবং সেটা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে প্রিয় স্যাররা? তাহলে সবাই একটু দ্রুত, এখনই কি যোগাযোগ করা যাবে? অবশ্যই যোগাযোগ করতে পারবো। অবশ্যই। একজন বলছে স্যার আপনারা বলেছেন স্যার আপনারা কি বই দিবেন কিনা। সত্যিকার অর্থে আমাদের বইয়ের প্রচন্ড পরিমাণে কোয়ান্টিটি হওয়ার কারণে বা আমাদের হিউজ স্টুডেন্ট ভর্তি হওয়ার কারণে আমাদের মূলত অনেক স্টুডেন্টরা বই পেতে একটু লেট হয়েছে, কিন্তু এখন সেটা হবে না, কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণে বই কিন্তু আমরা স্টক করে রেখেছি আলহামদুলিল্লাহ। তাহলে যারা আমাদের এই অফার শেষে আর্থিক সমস্যার মধ্যে যারা মূলত ভর্তি হতে চাচ্ছেন, তারা কিন্তু এটাতে ভর্তি হতে পারেন। তাহলে লাইভ চলাকালীন সময়ে প্রিয় শিক্ষার্থীরা যারা লাইভ চলাকালীন সময় ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য এই অফারটা আগামী 10 মিনিটের মধ্যে দেওয়া হলো। যারা লাইভ চলাকালীন ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য 1450 টাকা কোর্সে আপনি বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলি বলতে আমরা এটা বলছি বাংলাদেশ ইংরেজি যে সাবজেক্টটা, পাশাপাশি যে জিকের সাবজেক্টটা এবং ম্যাথের সাবজেক্টের যে সাবজেক্ট, আমাদের যে শীটগুলো এক্সক্লুসিভ লেকচার শীটস বা যেগুলো আপনারা জানেন যে এক্সক্লুসিভ পূর্ণাঙ্গ হাইলাইটস, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? পাশাপাশি এই 4টা সাবজেক্ট যেটা সমমূল্য প্রায় 1200 টাকা, এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকা, 1450 টাকা একটা কোর্সে। তাহলে দেখেন এটা আপনার জীবনে একটা বড় একটা শেয়ার ইনভেস্টমেন্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার আপনি এতদিন কই ছিলেন বলেন, মিস করছি আপনাকে। জাহেদা বেগম অনেকগুলো কমেন্ট করেছেন। আসলে আমি আপনাদেরকে মিস করছিলাম সত্যিকার অর্থে। আমি একটু পার্সোনাল কিছু ঝামেলার কারণে আটকে গিয়েছিলাম, কিছু প্রেশারের কারণে। তো আল্লাহ তাআলা আমাকে সেটা থেকে মুক্তি দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমি যেন আপনাদেরকে অনেকগুলো ক্লাস উপহার দিতে পারি, সেগুলো আপনারা করবেন। সুস্থতা কামনা করছি আপনাদের সকলের, আমার জন্য আপনারা সুস্থতার জন্য দোয়া করবেন। ঠিক আছে? তো প্রিয় ভাই বোন, আমরা আর দেরি না করি, লাস্ট 2 মিনিটস আপনাদের জন্য দিলাম। এই 2 মিনিটস এর মধ্যে আপনাদেরকে ভর্তি হতে হবে মাত্র 1450 টাকার এই কোর্সটাতে। যদি আপনি চান যে মহিসারের সাথে সাধারণ জ্ঞানের ভীতিটাকে দূর করবেন, আপনার জিকে ফোবিয়াটাকে আপনার জিকে শক্তি হিসেবে গড়ে তুলবেন, পাশাপাশি আপনার চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনার যে লক্ষ্যটা থাকে এটাকে আরেকটা এগিয়ে নিয়ে যাবেন, বর্তমান যে হাইলাইটের যুগ, সেটাতে আপনারা আমাদের হাইলাইটস গুলো করে অনেক বেশি এগিয়ে যাবেন। তো সেটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মাত্র 1450 টাকা আমাদের 01767265758 নম্বরে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন, সেন্ড মানি করবেন নগদ অথবা বিকাশ থেকে, এবং আপনাদের যে লাস্ট 4 ডিজিট এটা আমাদেরকে কমেন্টে জানাবেন অথবা আমাদের ইনবক্সে বলবেন। ঠিক আছে? আমি একটু দেখি কারা কারা টাকা পাঠিয়েছেন। আমাদের অনেকে মেসেজ কিন্তু যুক্ত হয়েছে আমাদের সাথে, অনেকগুলো মেসেজ আমাদের কাছে এসেছে।
আমি একটু মেসেজ গুলো করি যে টোটাল এখন আমাদের লাইভ ক্লাসের মধ্যে কারা কারা যুক্ত হয়েছে। মাশাআল্লাহ, আমার এখানে শুধুমাত্র নগদ এবং মূলত বিকাশের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাই মূলত এখানে আছে, রকেটটা আমার কাছে নাই। তো শুধু নগদ এবং বিকাশে যারা যারা যুক্ত হয়েছে আমি আপনাদের লাস্ট ডিসিপ্লিন করতে চাই। যেমন আমাদের এখান থেকে টাকা পাঠিয়েছেন, নগদে টাকা পাঠিয়েছেন 15 থেকে লাস্টে, আমি তিনটা ডিজিট করে বলি 315, তারপর 391 থেকে একজন পাঠিয়েছেন, 412 থেকে এক বড় ভাই পাঠিয়েছেন বা বোন আমাদের পাঠিয়েছেন, আমি জানি না কার আসে। তো আপনারা যারাই পাঠাচ্ছেন একটু কমেন্টে জানান আপনারা টাকা পাঠাচ্ছেন বা ভর্তি হচ্ছে, কিন্তু কমেন্টে জানাচ্ছেন না। হ্যাঁ, তো এটা করলে হবে কি আপনাদের সকল বন্ধু বান্ধব বা আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা তারা উদ্বুদ্ধ হবে এই ক্লাসটাতে বা এই কোর্সটাতে যুক্ত হতে। তো অলরেডি কিন্তু আমার এখানে টোটাল 5টা নোটিফিকেশন আমি বিকাশ দেখতে পাচ্ছি। 21250 একজন পাঠিয়েছেন টাকা, একজন পাঠিয়েছেন 412 থেকে, একজন 319 থেকে যেটা বলেছি একটু আগে, একজন পাঠিয়েছেন 6105 লাস্ট চারটা ডিজিট 6105, এটা থেকে আপনারা টাকা পাঠিয়েছেন। এবার একটু নগদটা চেক করি, নগদ থেকে কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন, নগদ থেকে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা নগদে কারা কারা টাকা পাঠিয়েছেন। লাস্টে 1539 থেকে একজন বড় ভাই বা বড় বোন আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী আমাদের যুক্ত হয়েছেন। পাশাপাশি আমাদের কোর্সে যুক্ত হয়েছেন আরেকজন 138 লাস্টে 776 একজন। তাহলে 776 আপনারা যারা যারা পাঠিয়েছেন বা এই সব সময় যারা যুক্ত হয়েছেন সুন্দর একটা কোর্সে, সুন্দর একটা অফারে 1450 টাকার এই কোর্সে যারা যুক্ত হয়েছেন, এটা কিন্তু আপনাদের একটা আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আপনারা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, অথবা আপনাদের চাকরির প্রস্তুতি এটাকে যদি শানিত করতে চান সেক্ষেত্রে অবশ্যই এটাতে আপনাদের ভর্তি হয়ে যেতে হবে খুব দ্রুত। মাথায় রাখবেন, যারা খুব দ্রুত শুরু করে তারাই যে তাদের সাফল্যে বা তারাই কিন্তু সফলতার দোরগোড়ায় যে দ্রুত পৌঁছায় এমনটা না। সত্যিকার অর্থে চাকরির প্রস্তুতি একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই কন্টিনিউয়াস প্রসেসে মূলত আপনাদের টিকে থাকতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার বেনিফিটটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমাদের শেষের দিকে যারা যুক্ত হচ্ছেন, যারা এখনো চিন্তা ভাবনা করছেন যে স্যার যুক্ত হবো কি হবো না, তো সেক্ষেত্রে এই যে একজন বলেছেন আব্দুল হালিম স্যার 676, এটা কিন্তু আপনারটা বললাম মন্ত্র 676 থেকে টাকা গিয়েছে। হ্যাঁ, 676 থেকে আমরা টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আব্দুল হালিম যুক্ত হয়েছেন। আমাদের কোর্সটাতে যারা যুক্ত হতে যাচ্ছেন, আবার বলছি মাত্র 1450 টাকার কোর্স, যেখানে আপনি 1200 টাকার সমমূল্যের হাইলাইট পেয়ে যাবেন। ঠিক আছে, বর্তমান সময়ে এত কম টাকায় একটা ইনভেস্টমেন্ট যদি আপনি আপনার জীবনের জন্য করতে পারেন, ইনশাআল্লাহ এটা আপনার চাকরির জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। এবং পাশাপাশি আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে প্রাইমারি শিক্ষক হবেন, পাশাপাশি এই যে আমাদের নিবন্ধনের একটা বেনিফিট, একটা খুব সুন্দর একটা চাকরি, এটাতে আপনি যুক্ত হবেন। 10 থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরি আছে সেগুলোতে আপনি যুক্ত হবেন। তো সবগুলোতেই কিন্তু আপনি যুক্ত হতে পারেন মাত্র 1450 টাকার এই কোর্স ফিতে। প্রিয় ভাই বোন, আপনাদের জন্য এই অফারটা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। জানছি আমার এই আজকের ক্লাসটার আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সালাম, আদাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মইনসারের ক্লাস কিন্তু খুব শীঘ্রই পাচ্ছেন টিউটোরিয়াল পেজে। আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা ভর্তি হতে চাচ্ছেন স্ক্রিনশটটা নিয়ে রাখেন। আপনাদের জন্য এই অফারটা আগামীকাল 12টা পর্যন্ত আমি অফার দিয়ে দিলাম। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আপনারা যে কেউ ভর্তি হতে পারবেন একই রকম অফারে মাত্র 1450 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল 12টা পর্যন্ত সময় দেওয়া হলো। মহিন স্যারের পক্ষ থেকে মাত্র 1450 টাকায় কিন্তু আপনারা তিনটা টপিকে কিন্তু একটা ভালো কোর্স পেয়ে যাচ্ছেন। সকলের জন্য শুভরাত্রি জানিয়ে, শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।